গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আমার ছানা পোনারা। আজকে একটুখানি আসতে দেরি হয়ে গেল। সুপ্রভাত ম্যাম। ওকে, সুপ্রভাত। পারভেজ, অর্পণ দুজনেই বলেছে। একই রকম মেসেজ কি করে যে সুপ্রভাত ম্যাম, তারপরে একটা দাঁত বের করা ইমোজি, মানে দুজনে সেম। ওকে। সুপ্রভাত, গুড মর্নিং। সপ্তর্ষি বলছে যে ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছি, সুন্দর আছি, খুব ভালো আছি। দেবপ্রিয় সরকার রিপোর্টিং ম্যাম। ওকে দেবপ্রিয়। আবারও আমার কমেন্ট দেখা যাচ্ছে না, আটকে গেছে। আবারও একটা কঠিন সপ্তাহ পেরিয়ে এসেছি। বেশ, একদমই তাই, কঠিন সপ্তাহ পেরিয়ে আমরা চলে এসেছি। ও ম্যাম কেমন খবর? এটা সেরা মেসেজটা, বেশ সুন্দর। ও ম্যাম কেমন খবর? খবর তো বেশ ভালোই বাবা। বেশ তো ভালোই কাটছে দিন, প্রচন্ড চাপের মধ্যে। মানে ভালো কাটছে এই হিসেবে যে ছাত্রছাত্রীদের সঙ্গে সময়টা আমি বেশি ব্যয় করতে পারছি, সেই জন্য ভালো কাটছে। দিনে 3টে 4টে করে ক্লাস নিচ্ছি, সেই হিসেবে ভালো। কিন্তু ওই যে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিয়ে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে পুরো চিৎপটাং হয়ে যাচ্ছি, এটাই আর কি ব্যাপার, আর কিছু না। ফুল এনার্জি নিয়ে এসে গেছি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। ফুল এনার্জি নিয়ে, ফুল জোশ নিয়ে চলো আমরা স্টার্ট করে দিই আজকের ক্লাস। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে শব্দার্থ তত্ত্ব। খুব সুন্দর একটা ক্লাস হবে আজকে, আমার অন্তত মনে হয়। কারণ আপাতত যতগুলো আমরা চ্যাপ্টার পড়েছি তার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এ আবার বলে সাউন্ড লো। সাউন্ড তো লো হওয়ার কথা নয় বাবা। আচ্ছা, একজন বলছে, আফরোজা বলছে সাউন্ড লো, বাকি সবাই একটুখানি বলো তো দেখি। ম্যাম আমি নিউ স্টুডেন্ট, তিতাস। ও আচ্ছা, আগের ক্লাসগুলো দেখেছি আপনার, খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা ছাড়া আর কারোর আমি কমেন্ট দেখতে চাই যে সাউন্ড লো অর ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার থাকলে আমি কোনো রকম ব্যবস্থা নেব না অবভিয়াসলি, আর যদি না থাকে তারপর দেখছি। माइक की ऐसी की तैसी कर दूंगी। সাউন্ড কেন লো আসবে আমার? চালক স্যারকে বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো। সে তো 1 বছর না হলে হবে না, একটা বছর যাক, তারপর নিশ্চয়ই বলবো। আচ্ছা, আজকে আমরা পড়বো সেমান্টিক্স বা শব্দার্থ তত্ত্ব। আমি আবারও বলে দিচ্ছি, অন্যান্য দিনের মতোই, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, বুঝতে পেরেছি। অন্যান্য দিনের মতোই আমি চ্যাট অফ করে দেবো। মাঝখানে অবশ্যই খুলবো কিছুটা পার্ট পড়ানোর পর, যে কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারা যাচ্ছে কিনা ইত্যাদি। বেশ, চলো আপাতত আমি চ্যাট ডিসেবল করলাম, আর শুধুমাত্র ইমোজি গুলোকে অন করে রাখলাম, কারণ ক্লিয়ার অর নো এইটুকুটার জন্য। ঠিক আছে? বা হয়তো কোনো মজার জিনিস হলো, তখন একটু হাহাটাও দিতে ইচ্ছা করে, যে ম্যাম একটা হাসির কথা বলেছে, বা হয়তো টপিকেই কিছু এমন লেখা আছে যেটা হাস্যকর হতে পারে, তাই জন্য একটু হাহাটাও যাতে দিতে পারো, যাতে মনে না হয় যে আমি দেওয়ালকে পড়াচ্ছি কিংবা শুধুমাত্র ক্যামেরাকে পড়াচ্ছি, তাই জন্য এটুকুটা অন থাকলো। বেশ, তাহলে স্টার্ট করা যাক। শব্দার্থ তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয়া। আচ্ছা, বেশ ভালো কথা। শব্দার্থ তত্ত্ব, এই শব্দটাকে ভাঙলে কি হয়? শব্দের অর্থ, তার তত্ত্ব, তাই তো? তাহলে শব্দ, এর হবে অর্থ, তার যে তত্ত্ব, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। ঠিক? তাহলে এই তত্ত্বটার মধ্যে আমরা কি দেখব? শুধুমাত্র কি ম্যাম তাহলে শব্দের যে অর্থ পাই, ধরো আমি যদি বলি যে গৃহ, গৃহ বলতে আমরা যে ঘরকে বুঝি,
তাহলে কি ম্যাম সেই বিষয়গুলোকে নিয়েই আমরা পড়বো, নাকি আদার্স কিছু আছে? আছে আছে, আদার্সও আছে, শুধু এইটুকুটা নয়, আরো অনেক কিছুই আছে। কি বলা হচ্ছে তাহলে? এখানে আলোচ্য বিষয় হচ্ছে মানব ভাষা, অর্থাৎ মানুষের যে সমস্ত ভাষা, সেই ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয়া, অর্থাৎ সেই অর্থ বা মানেটা কোথায় কিভাবে বসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে এই অধ্যায়ের মূল বিষয়। এই প্রসঙ্গে অর্থ বা শব্দার্থ বলতে কি বোঝায় তা জানা দরকার। শব্দার্থ বলতে আমরা বুঝি সেটা হচ্ছে এক শব্দের সঙ্গে আরেক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। ঠিক আছে, এটা বোধহয় গুচ্ছের শব্দটা দুবার চলে এসছে। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে শব্দার্থ বলতে আমরা বুঝি যে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ বা শব্দগুচ্ছের যে সম্পর্ক। ঠিক আছে, সেটা হয়ে যাবে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ অবশ্য ভাষা তত্ত্বে এবং শব্দার্থ তত্ত্বে একটি শব্দ কেবলমাত্র একটি অর্থ ছাড়া অন্য কিছু অর্থেও ব্যবহৃত হতে পারে। শব্দার্থ তত্ত্বের বিভিন্ন শাখায় শব্দার্থ এই কথাটির বিভিন্ন ব্যবহার এবং তা বিশ্লেষণের নানা পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে বিশদে আলোচনা করা হবে। কিন্তু তার আগে নিত্য ব্যবহৃত সাধারণ ভাষায় মানে বা অর্থ এই কথাটি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে তার কিছু নমুনা দেওয়া হলো। আচ্ছা বেশ, তাহলে এইটুকুটার মধ্যে আমরা কি বুঝলাম? ফার্স্ট অফ অল আমাদেরকে এটা মনে রাখতে হবে যে শব্দার্থ তত্ত্ব যখন পড়বো তার মানে শব্দার্থ বিষয়টাকে পড়বো। শব্দার্থ বিষয়টা কি বলা হচ্ছে? যে একটা শব্দ শুধুমাত্র তার যে নিজস্ব কোনো অর্থ আছে সেটা নয়, সেই শব্দটা আর একটা শব্দ অথবা কোনো শব্দগুচ্ছ তার সঙ্গে কিভাবে অর্থ সম্পৃক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, তার মানে কেমন? ধরো আমি বললাম যে আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, তো আজকে, এই আজকে একটা কাল বোঝাচ্ছে, যে হ্যাঁ বর্তমান কাল, আজকে একটা দিন বোঝাচ্ছে। আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, প্রত্যেকটা এক একটা শব্দ, কিন্তু শব্দার্থ কি হিসেবে বলা হচ্ছে? তাদেরকে আলাদা আলাদা ভাবে অক্ষরে অক্ষরে পরিণত করে তাদের যে একটা অর্থ থাকে সেটাকে না বলে কি বলা হলো? এই যে আজকের সাথে আমার এবং আমার সাথে আমার মনের যে সম্পর্ক, তার সাথে মনটা ভালো আছে না ভালো নেই সেটার যে অর্থ, সমস্তটা যেভাবে সম্পৃক্ত একে অপরের সাথে, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়। তাই বলে কি ম্যাম তাহলে আমরা সেই বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব? মানে একটা শব্দার্থ বোঝার জন্য আমরা কি গোটা বাক্যকে নিয়ে আলোচনা করব? না, সেটুকুটা দরকার নেই। শুধুমাত্র একটা শব্দের সাথে অন্য শব্দের যে মিলটুকু আমরা পাই সেটুকুটাকে বলা হচ্ছে এখানে শব্দার্থ। বেশ, এবার বলছে যে এই যে অর্থ, শব্দার্থর মধ্যে অর্থ জিনিসটা লুকিয়ে আছে, তাহলে এই যে অর্থ বা মানে, এর আবার কি কি মানে হয়, মানে এগুলোর আলাদা আলাদা ব্যবহার আমরা দেখবো। দেখো, যেমন মেঘ মানেই বৃষ্টি, বেশ, এখানে একটা মানেই শব্দ পেলাম। পরীক্ষায় ভালো ফল মানেই বড় চাকরি, ঘনাদা মানেই দারুণ আড্ডা, জীবনের অর্থ কি, এসবের মানে কি? তার মানে এই যে মানে আর অর্থ, এই শব্দ দুটো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হলো। হ্যাঁ, মেঘ মানেই বৃষ্টি, ঠিক আছে, মেঘের অর্থই হচ্ছে বৃষ্টি, কিন্তু তাই কি মেঘ মানে বা মেঘের সরাসরি অর্থ কি বৃষ্টি? না তো, যে মেঘ তৈরি হয়েছে এটার অর্থ হচ্ছে এবার বৃষ্টিটা হবে, কিন্তু আমরা কি বলেছি? মেঘ মানেই বৃষ্টি। ঠিক। আবার পরীক্ষায় ভালো ফল মানেই বড় চাকরি, পরীক্ষায় তুমি ভালো ফল পেয়েছো মানেই যে বড় চাকরি পাবে তার তো কোনো মানে নেই। কিন্তু এই যে মানে নেই মানেই হচ্ছে এখানটা বলা হচ্ছে যে অর্থ নেই সেই অর্থে। আবার বলবো যে হাই ম্যাম কনফিউজ হয়ে গেলাম, অর্থ নেই সেই অর্থে মানে কি? মানে হচ্ছে যে পরীক্ষার ভালো ফল একটা আলাদা জিনিস, চাকরি পাওয়া একটা আলাদা জিনিস, কিন্তু এটা কার্যকারণ সম্পর্কের মধ্যে যেন যুক্ত হয়ে আছে, যে তুমি যদি ভালো ফল করো তাহলে তুমি ভালো চাকরিটা পাবে, সেই জন্য মনে হচ্ছে মানে বা অর্থ এই হিসেবে যুক্ত করা হচ্ছে। যে ঘনাদা মানেই দারুণ আড্ডা, ঘনাদা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার মানে দেখবে আমাদের এই আশেপাশের এরকম বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যে কোনো একজন থাকে খুব দুষ্টু, খুব ও মানে একদম মানে এমন এমন রসিকতার কথা বলে বা বদমাইশিযুক্ত একটা কথা বলে, সবাই কিন্তু ওকে ঘিরেই মানে হাসতে থাকে, এরকম মানুষ থাকে। তাহলে সেই মানুষটা মানেই হচ্ছে একটা মজা বা একটা আড্ডা, তার মানে কি বলা হলো? তার একটা ব্যক্তি বৈশিষ্ট্যের একটা বিষয়কে তুলে ধরা হলো।
কিন্তু তাই বলে কি ঘনাদা মানে দারুণ আড্ডা, এই আবার কেমন কথা? আড্ডা জিনিসটা আলাদা, ঘনাদা ব্যক্তিটা আলাদা। এটা অর্থটাকে সমান করছি কিভাবে? কারণ ওই যে প্রথমেই বলে দেওয়া হয়েছে, একটা শব্দের সাথে অন্য শব্দ বা শব্দগুচ্ছের একটা সম্পর্ক তৈরি হবে, তবে সেটা শব্দার্থের আওতায় আসবে। বেশ। জীবনের অর্থ কি? এসবের মানে কি? মানে রাগের সঙ্গে বলা হচ্ছে, এসবের মানে কি, করেছোটা কি তুমি, এই যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে। এবার দেখো এখানে এবার বলে দেওয়া হয়েছে যে ওপরের এই উদাহরণগুলোতে কোন কোন মনের ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, যেমন এই যে অর্থ বা মানে, এই কথাটা শব্দের কোন কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়েছে। যেমন বলা হচ্ছে যে কোনোটিতে ইঙ্গিত বোঝাচ্ছে, যেমন মেঘ বৃষ্টি, মানে ইঙ্গিত, মেঘ হয়েছে তাহলে তার বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে, এটা একটা ইঙ্গিত বোঝাচ্ছে। কোনোটিতে বোঝাচ্ছে কার্যকারণ সম্পর্ক, ওই যে ভালো ফল করো তাহলে তুমি ভালো চাকরি পাবে। কোনোটিতে বোঝাচ্ছে ব্যক্তি বৈশিষ্ট্য, মানে ঘনাদা আর আড্ডা, যেটা বললাম যে তার ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য আছে যে সে আড্ডা দিতে পছন্দ করে, বা সে আসা মানেই আড্ডাটা জমে যায়, এই অর্থে। কোনোটি দার্শনিক চিন্তা, যেমন জীবনের অর্থ। আবার কোনোটি আবেগ প্রকাশের রূপ, যেমন ক্রোধান্বিত বচন। এবার আবেগ প্রকাশের রূপ বলতে এইটাকে বলা হচ্ছে এসবের মানে কি, একটা আবেগ মানে একটা বিরক্তি, এসবের মানেটা কি, এই যে ভাবটা। তার মানে এখানে এই কোনোটাতেই মানে বা অর্থ এই অর্থে বসছে না, মানে ইজ ইকুয়াল টু যে অর্থ সেইভাবে কোনোটাতেই বসছে না, সবটাই আলাদা আলাদা কোনো রূপেতে হচ্ছে, তাই তো। প্রতিদিনের ব্যবহৃত সাধারণ ভাষায় অর্থের বা মানের এই বিভিন্ন অর্থে ব্যবহারের আলোচনায় কৌতূহল দীপক হতে পারে। ভাষা চর্চার কোনো কোনো শাখায় এই শব্দের ব্যবহার ভাষাতত্ত্বের, শব্দার্থ তত্ত্বের অংশ নয়। শব্দার্থ তত্ত্বের আলোচনার ক্ষেত্রে কেবল ভাষার কোনো অংশের অর্থ আলোচনায় সীমাবদ্ধ। তাহলে কি বলছে যে ভাষা চর্চার কোনো কোনো শাখায় একই শব্দের ব্যবহার, একই শব্দের বিভিন্ন ব্যবহার, এটা ভাষাতত্ত্বের এই শব্দার্থ তত্ত্বের আলোচনার বিষয় নয়। একই শব্দের ব্যবহার বলতে এই যে যেটা আমরা দেখলাম যে মানে, এই শব্দটা কোথায় কোথায় আলাদা আলাদা ভাবে বসছে, এটা ভাষা তত্ত্বের শব্দার্থ তত্ত্ব পার্টিকুলার এই এলাকার কোনো আলোচ্য বিষয় নয়। তোমাদের যেহেতু এমসিকিউ, তাহলে তোমাদের সত্য মিথ্যাতে যদি দিয়ে দেয় যে একই শব্দের ব্যবহার ভাষাতত্ত্বের আলোচ্য বিষয় কিনা বা শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কিনা, তাহলে বলবে যে শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় এটা নয়। শব্দার্থ তত্ত্বের আলোচনার ক্ষেত্র কেবলমাত্র ভাষার কোনো অংশের অর্থ আলোচনায় সীমাবদ্ধ। তার মানে কোনো একটা ভাষার কোনো অংশের অর্থ, এই পোর্শনটা এই ক্ষেত্রে কি কি অর্থ বহন করছে সেইটুকুটাই আমাদের আলোচ্য বিষয়। একটাই শব্দ কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাবে ব্যবহৃত হয় আমাদের সেটা জানার দরকার নেই। এখানে খেয়াল রাখা দরকার যে পরিভাষাটি হচ্ছে শব্দার্থ তত্ত্ব, পরিভাষাটি শব্দার্থ তত্ত্ব হলেও এর আলোচ্য বিষয় কেবলমাত্র যে শব্দের অর্থের আলোচনার মধ্যে সীমিত নয়। মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশ এই আলোচনার মধ্যে পড়ে। তাহলে মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই এই আলোচনার মধ্যে পড়ে। অর্থাৎ এর আলোচ্য বিষয়ের মধ্যে একটি ক্ষুদ্র শব্দের অর্থ যেমন পড়ে, তেমনি এই বিষয়ের অন্তর্গত কোনো বাক্যের অর্থ বা বহু বাক্য সম্মিলিত কোনো বচনের বা উক্তির অর্থ আলোচনার মধ্যে পড়ে। মানব ভাষায় উচ্চারিত অর্থযুক্ত যে কোনো উচ্চারণের অর্থের নিয়মানুগ বিশ্লেষণ হচ্ছে এই বিষয়ের অন্তর্গত। তার মানে একটু আগে আমরা যেমন বলছিলাম যে ম্যাম আমরা যে শব্দার্থ পড়ছি তার মানে কি আমরা এবার বাক্যের অর্থ পড়তে যাব বা বাক্যাংশের অর্থ পড়তে যাব, গোটাটা আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু তার মধ্যে যে বাচনিক ভঙ্গি আছে, একটা গোটা বাক্যের মধ্যে হয়তো পার্টিকুলার কোনো একটা অংশ কিছু বিশেষ রূপে অর্থটাকে প্রকাশ করছে, যেমন এই যে বলেছে না বচনের কিংবা উক্তির অর্থ, সেইগুলোও কিন্তু আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, এটাও আলোচনার মধ্যে পড়ছে। বেশ, এইটুকুটা একটুখানি অন করি। এইটুকু মানে প্রাথমিক স্টেজের মধ্যে কোনো কিছু প্রবলেম হলো কি বুঝতে, যে কি কি হচ্ছে আমাদের এতে শব্দার্থ তত্ত্বে? আবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি না।
ওকে, এবার দেখতে পেয়েছি। বুঝু বুঝু। এটা ভালো, বুঝু বুঝু। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। বলছে কিউট বিল্লিটা কি সুন্দর ম্যাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এখানে এমনি তো বিশেষ কিছু ছিল না, জাস্ট সাধারণ ধারণা একটা দেওয়ার ছিল, বলে দিলাম। ওকে, চল এবার বলি, শব্দার্থের সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ নিয়ে বিভিন্ন ভাষাতাত্ত্বিকদের বিভিন্ন মত আছে। এ সত্ত্বেও বলা যেতে পারে শব্দার্থকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমটিকে বলা হচ্ছে সাধারণ অর্থ, আর দ্বিতীয়টিকে বলা হচ্ছে নিদর্শন। নিদর্শন বা নির্দেশন অ্যাকচুয়ালি, আমি জানি না বইয়ে কেন নিদর্শন লেখা আছে, বাট পরবর্তীকালে আমরা শব্দটাকে এই হিসেবে পাচ্ছি যে নির্দেশন, মানে কোনো কিছুকে নির্দেশ করছে। ঠিক আছে, নির্দেশন, কোনো কিছু নির্দেশ করা, সেই অর্থে। অভিধানে আমরা যেভাবে অর্থকে পাই তা প্রথম প্রকার। অনেক ভাষাবিজ্ঞানীর মতে এটাই প্রকৃত অর্থ। বাংলায় এর জন্য কোনো আলাদা প্রতিশব্দ নেই। একে সাধারণভাবে অর্থ বলে চিহ্নিত করা যায়। এক্ষেত্রে অর্থ শব্দটি এক শব্দের সাথে অপর এক বা একাধিক শব্দের সম্পর্ককে বোঝায়। অভিধানে শব্দের অর্থ এইভাবে সাজানো থাকে। অভিধানে মুখ্য শব্দগুলি অর্থাৎ হেড ওয়ার্ড যেগুলো, সেগুলির পাশে তাদের অর্থ হিসেবে দেওয়া থাকে আরো কিছু শব্দ সমষ্টি। যেমন ভাবে সাধারণ অর্থ আমরা পড়ে থাকি, ছোটবেলা থেকেই আমাদেরকে বলা হয় যে তোমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে, তোমাদেরকে বিভিন্ন শব্দের অর্থ জানতে হবে, তবে তোমরা বাংলা সাহিত্য পড়তে পারবে বা ইংরেজি সাহিত্য পড়তে পারবে। যে ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো ভাষার সাহিত্য পড়তে গেলে আমাদেরকে সেটার অর্থগুলো জানতে হয়, তাই তো? তাহলে সেই জন্যই বলা হচ্ছে। যেমন দেখো, এইরকম ভাবে বলছে এই যে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড বলতে এগুলোকে বলা হয় মুখ্য শব্দ, মেন শব্দ, যেটা আমরা বেশি প্রচলিতভাবে ব্যবহার করে থাকি, যেমন আকাশ, বাতাস, মাটি, এগুলো বেশি ব্যবহৃত, তাহলে সেগুলোকে আমি হেড ওয়ার্ড বলছি বা মুখ্য শব্দ বলছি। এবার এর বিভিন্ন অর্থগুলো কি কি, সে বাচ্চা বেলার এসব জিনিসপত্র, গগন, অন্তরিক্ষ, বোম, শূন্য। বিড়াল, বিড়ালের বলেছে যেমন ইঁদুর শিকারে দক্ষ চতুষ্পদ প্রাণী, কিংবা মার্জার। আমরা বিড়ালের যে বিড়াল প্রবন্ধ ছিল 11-এ, তাই তো? তো বিড়াল প্রবন্ধে আমরা পড়েছি এই যে মার্জার শব্দটা। তাহলে ইঁদুর শিকারে দক্ষ চতুষ্পদ প্রাণী অথবা মার্জার, এটা হচ্ছে বিড়াল, এই কিউটি বিড়ালটা। আচ্ছা, শব্দার্থ তত্ত্বে অর্থ প্রধানত এই অর্থেই ব্যবহৃত হয়। সাধারণ ভাষার প্রতিটি শব্দের অর্থ থাকে। তো নর্মাল ব্যাপার যে সাধারণ একটা ভাষার প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ থাকে। শব্দার্থের অপর একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা নির্দেশনের মাধ্যমে দেওয়া হয়। এই যে দেখো, ওটা নিদর্শন যে লেখা ছিল, তারপর থেকে প্রত্যেকটা কিন্তু নির্দেশন পাবে, নির্দেশনের মাধ্যমে দেওয়া হয়। এটি হলো একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক। নির্দেশনটা কি বলা হচ্ছে, দুটো আলাদা আলাদা জিনিস হলো। একটাকে কি পেলাম, একটা পেলাম আমরা যে একটা শব্দ থাকবে, তার বিভিন্ন রকম অর্থ থাকবে বা বিভিন্ন শব্দ দ্বারা সেই অর্থটাকে প্রকাশ করা হবে, যেটা আমরা অভিধানে দেখে থাকি, আভিধানিক যেটা। ঠিক, তাহলে ঠিক আছে, সেই ব্যাপারটা তো হলো। এবার যেটা বলা হচ্ছে যে একটা শব্দ থাকবে, সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করবে তাদের মধ্যেকার সম্পর্ক। যেমন উপরোক্ত শব্দগুলি আকাশ, বিড়াল, এগুলোর অর্থ বোঝাতে গেলে বস্তুগুলির দিকে নির্দেশ করা যেতে পারে। অর্থাৎ এই অর্থের এই ধারণাটিও গুরুত্বপূর্ণ, শব্দার্থ তত্ত্বে বহু ব্যবহৃত। তবে সাধারণ ভাষায় প্রতিটি শব্দের নির্দেশন নাও থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট, সেই জন্য আলাদা কালি দিয়েই করে রেখেছি অলরেডি, যে শব্দের কোনো নির্দেশন নাও থাকতে পারে। আগেরটাই তো আমরা দেখলাম যে হ্যাঁ, আকাশ বলে আমরা উপরের দিকে তাকিয়ে ওটাকে বলে দিলাম না, আকাশ বলতে পারি। আমরা যদি বিড়াল বলি, একটা প্রাণীকে আমরা দেখাতে পারি। কিন্তু কিছু কিছু শব্দ থাকে যেগুলোর কোনো নির্দেশন বা নির্দেশ করে কোনো কিছুকে বোঝাতে পারি না, তাদের হয়তো কোনো অর্থ আছে কিন্তু নির্দেশন নেই। যেমন কোনো, এবং, অতএব, এই ধরনের শব্দগুলোর এদের কোনো রকম নির্দেশন নেই। আমরা এখানে স্বতন্ত্র শব্দগুলির অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক অর্থাৎ শব্দভিত্তিক যে শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করব। এছাড়া প্রয়োগ তত্ত্ব আর শব্দার্থের পরিবর্তনের স্বরূপ সম্বন্ধে বলবো। মানে এখানে আমরা মেনলি কি কি আলোচনা করবো সেটুকুটা বলা আছে। এবার দেখো, শব্দার্থকে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যায়। একটা শব্দের যে অর্থ,
তাহলে শব্দার্থ, সেই শব্দার্থটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছে। শব্দার্থের বিভিন্ন বিশ্লেষণের মধ্যে কি আনছে? একটা সমার্থকতা, একটা বিপরীতার্থকতা, একটা ব্যাপকার্থকতা। তাহলে শব্দার্থের এই যে সমার্থক ব্যাপারটা, যেটা সমার্থকটা আমরা ছোট থেকে পড়ে আসছি, সমার্থক। আর কি? বিপরীতার্থক, বিপরীত শব্দ লেখো, এটাও আমরা তো সেই ছোট থেকেই পড়ি, একটা শব্দের বিপরীত শব্দ। আর একটা বলছে ব্যাপক, ব্যাপক অর্থে যার প্রয়োগ, ব্যাপকার্থকতা, মানে বিস্তার, বিশেষ কিছু। ধরো আমি এমন একটা শব্দ বলবো যার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। প্রথমত আমি যদি এক এক করে যাই, মানে যেমন স্টেপ বাই স্টেপ তোমাদের বইয়ে আছে সেটা তো যাবই, তার আগে একটুখানি নিজেদের মতো করে আলোচনা করে নিই। তাহলে শব্দার্থের মধ্যে সমার্থক শব্দ কোনটাকে বলবো? সম অর্থ যুক্ত যে শব্দ সেটা সমার্থক। তাহলে যেমন ভাবে আমরা বলে থাকি যে ধরো বললাম যে হ্যাঁ, অক্ষি চিকিৎসক আর চোখের ডাক্তার, এই যে শব্দ দুটো, এই দুটোকে নিয়েও বোধহয় আলোচনা হয়েছিল আগে কোনো একটা চ্যাপ্টারে। তো এই যে অক্ষি চিকিৎসক আর চোখের ডাক্তার সমার্থক মনে হচ্ছে, তাই তো? চোখের ডাক্তারকেই তো ভালো একটা শব্দে অক্ষি চিকিৎসক বলা হয়, কিন্তু বলা হচ্ছে যে এই দুটো শব্দ হতে পারে সমার্থক, কিন্তু তার প্রয়োগগতভাবে আলাদা আলাদা হবে। কারণ যেখানে আমি চোখের ডাক্তার বলবো সেই জায়গাতে অক্ষি চিকিৎসককে বসাতে পারবো না, আর বসালেও একটু হলেও অড লাগবে, তার প্রয়োগগত কিছু বৈশিষ্ট্য থাকে। মানে অক্ষি চিকিৎসক বুঝবে কারা? যারা একটু হলেও মোটামুটি তোমার পড়াশোনা জানে এরকম লোকজন, আর চোখের ডাক্তার সবাই বুঝবে, ঠিক? তাহলে দুটোকে আমি সমানভাবে, সমান মানে আলাদা আলাদা লোকের সামনে দুটো মানে শব্দকে সেম ভাবে ব্যবহার করতে পারবো না। যে যেমনটা বুঝবে তাকে তেমন ভাবে বলতে হবে, ঠিক তো? সেই জন্য বলা হয় যে সমার্থক নয়, জিনিসগুলো আসলে প্রায় সমার্থক ধরনের। হ্যাঁ, হয়তো বিষয়টাকে একই বোঝাচ্ছে। ওই আমি যদি বলি যে অমুক বাবু অক্ষি চিকিৎসক, অমুক বাবু চোখের ডাক্তার, সেই অমুক বাবুকেই বোঝানো হচ্ছে, কিন্তু ওই যে বললাম প্রয়োগগতভাবে শব্দটা আলাদা আলাদা ভাবে হয়ে যাচ্ছে, ঠিক? বিপরীত অর্থ, অবশ্যই বিপরীত অর্থ তো জানোই। যদি বলি আকাশ তুমি বলবে পাতাল, যদি বলি কালো তুমি বলবে সাদা। এই ধরনের যে জিনিসগুলো হয় অর্থাৎ বিপরীত শব্দকে বোঝায়, সেটা হয়ে যায় বিপরীতার্থক। আর বলা হচ্ছে ব্যাপক, ব্যাপক অর্থে অর্থাৎ বিস্তার অর্থে। ধরো আমি বললাম যে মানুষ মাত্রই এইরকম, বা মানুষ মাত্রই ভুল হয়। কথার কথা আমি বলে দিলাম যে মানুষ মাত্রই ভুল হয়। তুমি এই মানুষ বলতে কি বুঝবে? একজনকে বুঝবে কি? না তো। মানুষ মাত্রই ভুল হয় বলতে মানব জাতিটাকে তোমরা বুঝবে। তার মানে মানুষ মাত্রই বলতে সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, ঠিক? যে কোনো রকমের হতে পারে মানুষ। তাহলে সেই হিসেবে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে। আরেকটা জিনিস হয়, যেমন ধরো এমন কিছু বলবো যেটার মধ্যে অনেক কিছু ঢুকে থাকে, অনেক কিছু লুকিয়ে আছে। হয়তো বললাম সাপোজ বললাম স্টুডিও, শব্দটা বললাম স্টুডিও। স্টুডিও মানে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ একটা ঘর বা একটা এমন জায়গা যেখানে কোনো কিছুর ভিডিও বা ফটোশুট এই ধরনের করা হয়, সেটা হচ্ছে স্টুডিও। এই স্টুডিওর মধ্যেই তার মানে ঢুকে থাকছে। হয়তো আমি বললাম যে স্টুডিওর সরঞ্জাম কিনতে যাব, স্টুডিওর সরঞ্জাম কিনতে যাব মানে এর মধ্যেই তার মানে থাকছে লাইট কিংবা ক্যামেরা কিংবা বোর্ড কিংবা একটা কম্পিউটার, কিছু না কিছু এর মধ্যে অনেক কিছু ঢুকে থাকছে, তাই তো? তো সেই রকমই আর কি বলা হয় ব্যাপক অর্থে একটা শব্দের প্রয়োগ। তাহলে এই হয়ে যাচ্ছে মেনলি তিনটে বিষয়, যে এই তিনটে জিনিস যেগুলো লেখা আছে সেগুলো কি কি, ঠিক আছে? এবার আসছে এক এক করে তোমাদের বই অনুসারে। সমার্থকতা, সমার্থকতা শব্দটির অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থের অভিন্নতা লক্ষ্য করবে, মানে আলাদা আলাদা শব্দ ব্যবহার করব কিন্তু অর্থটা বদলাবে না। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে শব্দগুলিকে সমার্থক শব্দ বলা হয়।
আগেই আলোচনা করা হয়েছে যে অভিধানের শব্দগুলি সমার্থকতার ভিত্তিতে নির্বাচিত হয়। অভিধানে অর্থাৎ ডিকশনারিতে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সমার্থক শব্দ সেই হিসেবে ব্যবহৃত হয়। যেমন ওখানে আমরা আকাশ, বিড়াল ইত্যাদিগুলো দেখলাম। এখানে এক শব্দ অপরের সমার্থক। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। কি উদাহরণ দেওয়া হয়েছে? আচ্ছা, প্রথমে আমি এটার মাঝখান দিয়ে একটা দাগ টানবো। এটার কারণ আছে, সেটা পরের পেজে গিয়ে বুঝতে পারবে। ঘোড়া, অশ্ব, ঘটক। মা, জননী, মাতা। ঝগড়া, দ্বন্দ্ব, বিরোধ। চোখ, চক্ষু, নয়ন। সূর্য, রবি, দিবাকর। আনন্দ, হর্ষ, হরষ, পুলক। পর্বত, শৈলগিরি। নদী, তটিনী, তরঙ্গিনী। ছেলে, পুত্র, তনয়, সুত, আত্মজ। পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ। তাহলে আমরা এই ধরনের তো প্রচুর প্রচুর জিনিস, উদাহরণ আমরা একটা ডিকশনারি খুললে, ছোটখাটো পকেট ডিকশনারি খুললেই যে কত পাবো তার ঠিক নেই। তো যাই হোক, তাহলে এইরকম শব্দ আমরা অলরেডি জেনে এসেছি, পড়ে এসেছি। আমাদেরকে একটুখানি খালি মুখস্থ করে নিতে হবে আর একবার, বাচ্চা বেলার মতো। বলছে এক্ষেত্রে মনে রাখা দরকার, দুটি শব্দের অর্থ কখনো সম্পূর্ণ এক হয় না। দুটি শব্দের অর্থ কখনো সম্পূর্ণ এক হয় না। একটু আগেই আমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি, আবারও আমরা লাইন ধরে একটু বুঝে নিই। উপরের উদাহরণ দুটি শব্দের অর্থ অনুরূপ হলেও হুবহু এক বলা যায় না। সমার্থক শব্দগুলির মধ্যে খুব সামান্য হলেও পার্থক্য থাকে। উপরোক্ত শব্দগুলির মধ্যে ভাষার প্রকারের পার্থক্য দেখা যায়। এবার দেখো, বাঁ দিকের স্তম্ভের শব্দগুলি চলিত কথ্য ভাষার অন্তর্গত, আর ডান দিকের স্তম্ভের শব্দগুলি অপেক্ষাকৃত আনুষ্ঠানিক বা কাব্যিক ভাষার অন্তর্গত। এবার আমরা এখানে আসি। দেখো, ঘোড়া, মা, ঝগড়া, চোখ, সূর্য প্রত্যেকটাই আমরা চলিত ভাষায় ব্যবহার করি, এই রকমই শব্দ আছে। আর এখানে দেখো, আনন্দ, পর্বত, নদী, ছেলে, পাখি। হ্যাঁ, এগুলো ছেলে, পাখি ইত্যাদি এগুলোকেও ব্যবহার করি, করি না সেটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখো যে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, মা, জননী, মাতা ইত্যাদি যেগুলো আছে, বা আনন্দ, পর্বত, এটা যে ডান দিকের গুলো আছে, যেমন ধরো এই জিনিসটাকে যদি বাঁ দিক করে দিই, মানে যে ঘোড়া, মা, ঝগড়া, চোখ, সূর্য, আনন্দ, পর্বত, নদী, ছেলে, পাখি, মানে ইয়েলো কালারের যেগুলো আছে, ঠিক আছে, এটাকে আমি বাম লিখে রাখছি। ইয়েলো কালারের যেগুলো লেখা আছে সেগুলোকে বাম স্তম্ভ ধরে নাও, ঠিক। আর এদিকে যেগুলো আছে, হোয়াইট কালারের যেগুলো আছে, সেটাকে তুমি ডান ধরো, ডান স্তম্ভ ধরো। তাহলে কি হচ্ছে যে ঘোড়া, মা, ঝগড়া, চোখ, সূর্য, আনন্দ, পর্বত, নদী, ছেলে, পাখি, এই সমস্তগুলো আমরা সবকিছুই কথ্য ভাষায়, চলিত ভাষায় ব্যবহার করছি। কিন্তু হয়তো বললাম, আহ এই তোর অশ্বটা আজকে একটু দিবি আমাকে, শুনেই প্রথমে হাসবে, অশ্ব? আরে ভাই, ঘোড়া বল। মানে এই যে একটা ভালো শব্দ ব্যবহার করলাম, তাতেও কিন্তু মানুষ হাস্যকর ভাবে নেয়, কারণ আমি চলিত ভাষায় সেই রকম লোকের সাথে সেইভাবে কথা বলছি, ঠিক তো? আবার ধরো, মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, মাকে হয়তো তুমি বললে যে মা, আর দ্বন্দ্ব বিরোধ বাড়িও না। কে? বেশি একটু ভালো শব্দ শিখে গেছো মনে হচ্ছে, বেশি কথা হয়েছে তোর, আরো ঝগড়া শুরু করবে মা। মানে দ্বন্দ্ব বাড়িও না, না করে তখন দ্বন্দ্ব আরো বেড়ে যাবে, পরে বাড়ি মারতে শুরু করবে, এরকম অবস্থা হবে। তাহলে তুমি যদি সরাসরি মাকে বলতে যে মা, ঠিক আছে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি বড়, আমাকে ক্ষমা করে দাও, আমি চললাম, সেটা না বলে তুমি যদি এখন বলো যে মা, এসব দ্বন্দ্ব, অভিযোগ, অভিমান বাড়িও না, আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, মা দেবে একদম ঝাঁটার বাড়ি কিংবা খুন্তির বাড়ি, তখন বুঝবে ঠেলা। তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, এই যে বাম স্তম্ভে অর্থাৎ যেগুলো আমাদের ইয়েলো কালারে দেওয়া আছে, সেই সমস্ত শব্দগুলোর জায়গায় আমরা ডান স্তম্ভের শব্দগুলো আমরা মানে চাইলেই যে ব্যবহার করতে পারি এমনটা নয়, এটারই তো প্রতিরূপ, এটারই তো সমার্থক, কিন্তু কেন ব্যবহার করতে পারছি না? আশা করি বুঝতে পেরেছো যে কেন ব্যবহার করতে পারছি না। সুতরাং শব্দগুলি সমার্থক হলেও তাদের মধ্যে ব্যবহারিক দিক দিয়ে পার্থক্য থাকবে, সব ক্ষেত্রে একটি শব্দের বদলে অন্য শব্দ ব্যবহার করা যাবে না। বেশ, এটাই আমি বুঝিয়ে দিয়েছি। এছাড়া অনেক সময় দেখা যায় সমার্থক শব্দগুলি আলাদা উপভাষার অংশ।
মানে সমার্থক শব্দগুলো অনেক সময় আলাদা উপভাষার হয়ে যায়, তখন আমাদের বুঝতে অসুবিধা হয়, অথবা আমরা বলতেও পারি না বা বলতেও অসুবিধা হয়, এটাও অবশ্যই হতেই পারে। যেমন বলছে নৌকা, নৌকা, নাও, কুড়ি, বিষ, জল, পানি, বিড়াল, মেকুর, কাকা, চাচা, ঈশ্বর, আল্লাহ। তুমি বলো তো, নৌকাকে নাও হিসেবে কবিতায় অনেক জায়গায় ব্যবহার করা হয়, কিন্তু তুমি যদি এখন মাঝিকে নাও বলো, তাহলে সে যতটা বুঝবে, যদি একটা মানে বাচ্চা ছেলে, হয়তো সে হয়তো নৌকার শব্দটাই শুনে বড় হয়েছে, তাকে যদি বলো যে চল নাও পারাপার করে আসি, বলবে কি বলছো দাদা, কি বলছো দিদি, বুঝতে পারছি না, বলবে নিশ্চয়ই। এই যে মেকুর শব্দটা, মেকুর মানে যে বিড়াল, এটা আমিও জানতাম না, এটা আমিও পড়েই জেনেছি, কারণ এটা কোন উপভাষার শব্দ, কোথায় মেকুর শব্দটা ইউজ করা হয় সেটা আমি জানি না, আমি শুনিই তো নি। কারণ আমি একটা অন্য উপভাষার মানুষ, আমি হয়তো বিড়াল ব্যবহার করছি, আমি হয়তো বিড়ালটাকে বিকৃতভাবে বেড়াল বলছি, বা মার্জারটা যেহেতু সংস্কৃত থেকে তৎসম শব্দ হিসেবে এসেছে, তাহলে মার্জার শব্দটা জানি, কিন্তু মেকুর শব্দটা আমি জানি না। কিন্তু আমার সামনে কেউ বলছে আরে মেকুরটাকে দেখ, মেকুরটাকে দেখ, চলে গেল, চলে গেল, কি দেখ, মেকুর কি জিনিস সেটা বুঝতে পারবো না, ঠিক তো? তাহলে বিড়ালের জায়গায় মেকুর ইউজ করে কেউ আমাকে বোঝাতে পারবে না যে ওই প্রাণীটাকে আমি মেকুর বলছি। হ্যাঁ, যদি আমাকে যতক্ষণ না অঙ্গুলি নির্দেশ করে দেখাচ্ছে, মানে হাত দিয়ে দেখাচ্ছে যে ওই যে চলে গেল দেখ, তখন বুঝবো যে ও আচ্ছা তুই বিড়ালটাকে মেকুর বলিস, এটা বুঝবো। সেই রকমই কুড়িকে বিষ বা জল, পানি ইত্যাদি, এগুলো আসলে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি বলে মনে হচ্ছে না। একমাত্র বিড়াল আর মেকুরটাই একটু মনে হলো যে হ্যাঁ হয়তো অভ্যস্ত নই আমরা, সেটা বলতে পারি। বা অনেক ক্ষেত্রে এটাও আমাদের কাছে হয়ে যায় ঈশ্বর আল্লাহর ব্যাপারটা, যে আমরা জাতিগতভাবে বা ধর্মগতভাবে, জাতি বলবো না, ধর্মগতভাবে আমরা ভেবে নিই যে ওই যে ওপরওয়ালা যিনি আছেন, তিনি যারা হিন্দু তাদের কাছে ঈশ্বর, যারা মুসলিম তাদের কাছে আল্লাহ। তো স্বাভাবিকভাবেই হিন্দুরা কখনো আল্লাহকে ডাকছে না, তার মানে কি সেই তো একই সৃষ্টিকর্তা, ঈশ্বর আল্লাহ তো একই সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি উপরে বসে আছেন, কিন্তু কি আমরা একের জায়গায় অন্য শব্দ ব্যবহার করতে পারি না, ব্যবহার করি না, ঠিক? নেক্সট, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সম অর্থের শব্দগুলি সব প্রসঙ্গে সমার্থক নয়। যেমন এটাও দেখবেন, সম অর্থের শব্দ সব প্রসঙ্গে সমার্থক নয়। যেমন অপূর্ব, এখানে এইটা বেশ মজার, ভাল লাগে এখানটা পড়তে। অপূর্ব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর ইত্যাদি। কিন্তু নিচের এই বাক্যের ব্যবহারে দেখো যে সেগুলো কিন্তু সমার্থক হচ্ছে না। কিন্তু অপূর্ব শব্দটাকে তুমি যখন অভিধানে খুঁজতে যাবে, তোমাকে এইগুলোই দেওয়া হবে। অপূর্ব মানে অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর। হ্যাঁ, শুনে তো মনে হচ্ছে ম্যাম ঠিকই আছে, এই যে আপনি যেভাবে বললেন যে অপূর্ব মানে এগুলো, শুনে তো মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক আছে। এবার বাক্যে দেখো দেখি কেমন ঠিকঠাক আছে। বলছে এ তো অপূর্ব ব্যাপার, এটা ভালো, একদম চমৎকার সুন্দর ব্যাপার, এ তো অপূর্ব ব্যাপার, বাহ তুমি 100-এ 100 পেয়েছো, এ তো অপূর্ব ব্যাপার, ভালো কথা। তারপরে বলা হচ্ছে এ তো আশ্চর্য ব্যাপার, মানে একটা যেন সংশয়, কিছু একটা বিরক্তি, আশ্চর্য ছেলে তো তুই, তোকে বললাম করতে এক আর তুই করলি আর এক। আমরা কিন্তু এই শব্দটা প্রচন্ড ইউজ করি এই আশ্চর্য হিসেবে, যে আশ্চর্য ছেলে তো তুই বা আশ্চর্য মেয়ে তো তুই। আশ্চর্য, আমি কি একবারে বলেছি পেনটা ওখানে রাখতে? আশ্চর্য, এটাকে কখনোই অপূর্ব সুন্দর এই অর্থে বলা হচ্ছে না, তাই না? আশ্চর্য মানে কি অপূর্ব সুন্দর, আহা আশ্চর্য মনোরম দৃশ্য, সেই অর্থে বলা হলো? বলা হলো না কিন্তু। তারপরে বলেছে এ তো অদ্ভুত ব্যাপার, মানে এবার যে অদ্ভুত শব্দটা কেমন, যে অদ্ভুত, তো আমি তো ভাবিনি এরকম হতে পারে, অদ্ভুত মানে একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, তাই না? যে অদ্ভুত ব্যাপার তো, এরকম। তারপরে বলছে এ তো অলৌকিক ব্যাপার, এই অলৌকিক শব্দের মধ্যে দিয়ে আবার কোনোভাবেই অপূর্ব বা অদ্ভুতকে বোঝানোই হলো না, মানে এমনই বলা হলো যে এটা একটা অবাস্তব, অবিশ্বাস্য এরকম কিছু একটা, যে এ তো অলৌকিক ব্যাপার, এটা কি করে সম্ভব, তো হতেই পারে না, এরকম একটা জিনিস হয়ে গেছে বাই চান্স,
এরকম মনে হচ্ছে। তাহলে চারটে, যেটা আমরা অভিধানে যাদেরকে যেভাবে অর্থগুলোকে সমার্থক রূপে পাই, সেইগুলোকেই দেখো আলাদা আলাদা বাক্যে কেমন আলাদা রকম ভাবে পেলাম। কেমন বলছি যে প্রথম বাক্যটিতে অপূর্ব শব্দের ব্যবহারে অর্থ প্রশংসা সূচক বলে মনে হয়। অপূর্ব, যেমন বললাম যে 100 100 পেয়েছো বা 100 100 পেয়েছো, অপূর্ব ব্যাপার। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আশ্চর্য, এই শব্দটির ব্যবহার কিছুটা বিরক্তি সূচক। আশ্চর্য তো তুই, কি ব্যাপার। তৃতীয় বাক্যটিতে অদ্ভুত শব্দের ব্যবহার কিছুটা বিস্ময় সূচক, বিস্ময়কর, অদ্ভুত ব্যাপার। চতুর্থ বাক্যটিতে অলৌকিক, এই শব্দের ব্যবহার অবিশ্বাস্য বা অবাস্তব, যেটা হতেই পারে না, এইরকম কিছু ঘটে গেছে, অলৌকিক কাণ্ড ঘটে গেছে। অলৌকিক ছিল না তোমাদের পাঠ্য? অলৌকিক কাদের ছিল ভুলে গেছি। ও না 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 না, সরি, ওটা আগের সিলেবাসে ছিল। অলৌকিক, অলৌকিক কর্তার সিং দুগ্গাল, হ্যাঁ আগের সিলেবাসে ছিল, তোমাদের নেই। ওকে, আচ্ছা এই অবধি একটুখানি অন করি, নইলে কেমন আমার নিজেরই ফাঁকা ফাঁকা লাগছে। বলো, এই অবধি ঠিক আছে? সমার্থক শব্দের ব্যাপারগুলো ক্লিয়ার হলো? হুম হুম, বলো, কি ছিল না ম্যাম? সুস্মিতা বলছে ছিল না ম্যাম, কি ছিল না? ও আচ্ছা, ইয়েটা বোধহয় নাকি ওই অলৌকিক গল্পের কথা বললাম বলে। হ্যাঁ অলৌকিক গল্প তোমাদের ছিল না, ওটা আগের সিলেবাসে ছিল। নির্দেশন মানে হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করা। ধরো এই যে বলা হচ্ছে, নির্দেশনটা পরে আবারও বোধহয় একটুখানি আছে। নির্দেশন বলতে এরকম বলা হচ্ছে, ধরো তুমি বললে আপেল, ঠিক আছে, তুমি বলছো আপেল, এবার এই আপেলটার একটা মানে আছে যে আপেল হচ্ছে এক জাতীয় ফল, কিন্তু তার নির্দেশন আছে তো একটা, যে আচ্ছা আপেল বললেই আমাদের মানে মাথার মধ্যে একটা ছবি যেন ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আচ্ছা এই এই জিনিসটাকে আপেল বলা হচ্ছে, ঠিক তো? সেটা। রূপা বলছে ডাউট বক্স, ওকে, কি ডাউট আছে দেখে নিচ্ছি। আজ তো ম্যাম 6:30তেও ক্লাস হবে। হ্যাঁ বাবা, আজকে 6:30 থেকে তোমাদেরই ক্লাস আছে, লাইভ আছে, জয়েন করে নিও, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। এই স্লাইডটা একটু শর্টে বলুন ম্যাম, কোন স্লাইডটা বাবা দেখা যাক। ও এটা তো শর্টে বলেই দিলাম, যে এখানে মূলত যেটুকু পড়বো সেটা হচ্ছে যে শব্দার্থ বলতে আমরা কি বুঝি। একটা শব্দ যখন অন্য শব্দ বা শব্দগুচ্ছের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, যেমন হয় বললাম যে ঘনাদা মানেই আড্ডা, ঘনাদা এই শব্দটা কিসের সাথে যুক্ত হচ্ছে, এই যে আড্ডার সাথে যেন সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে ঘনাদা বললেই আমরা আড্ডাকে বুঝি, মানে ঘনাদা এলেই বিশাল মজা হবে, আড্ডা হবে। তাহলে এই যে একটা শব্দ, সেটা ঘনাদা তো একটা ব্যক্তি, তার সাথে অন্যগুলোর যে শব্দের সম্পর্ক হচ্ছে বা শব্দগুচ্ছের যে সম্পর্ক বা অর্থ, সেটাকে বলা হচ্ছে শব্দার্থ তত্ত্বের মূল বিষয়। জাস্ট এটুকুই এখানে আছে। আর যেটা আছে সেটা হচ্ছে মানে এবং অর্থ কথাটির বিভিন্ন অর্থে প্রয়োগ। এই অর্থটা জাস্ট তোমাদেরকে মুখস্থ করার মতোই ব্যাপার, যে মানে শব্দটা কোথায় কিভাবে বসছে, এটা সেকেন্ড স্লাইডে ছিল। যাই হোক, আর এখানে বেশি কিছু পড়ার দরকার নেই, তো এখান থেকে কিছু নেই, জাস্ট তোমাদেরকে বোঝানো হয়েছে যে কোন শাখায় কি আলোচনা করা হবে। ক্লাস 11 অব্দি বেঙ্গলি বোরিং লাগতো, বাট আপনার ক্লাস করার পর খুব মজা লাগছে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথার জন্য। ম্যাম এটা কোন চ্যাপ্টার এই রে? এটা শব্দার্থ তত্ত্ব। কোন চ্যাপ্টার মানে কি, মানে প্রথমে চ্যাপ্টার, যখন আমি ফার্স্ট স্লাইড শুরু করেছি, প্রথমত তো ওপরেই লেখা আছে, দ্বিতীয়ত যেখান থেকে আমার স্লাইডটা স্টার্ট হয়েছে তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব, এর পরেও ও জিজ্ঞেস করেছে যে এটা কোন চ্যাপ্টার। মানে এটা কি মানা যায়? আমরা কি এই কথাটাকে মানবো? ম্যাম বলছি যে আমার অনেক বন্ধুরাই আছে, তারা আমাকে আমাকে যে তোর মানে জিজ্ঞেস করে হয়তো যে তোর সায়েন্সের জন্য অনলাইন কোচিং আছে কিন্তু আমাদের নেই, তারা আর্টসে পড়ে, তাদের জন্য কি কোনো বোর্ডের জন্য ব্যাচ আছে? যদি না থাকে কোনোভাবে কি পড়ানোর সেশন স্টার্ট করা যাবে, শুরু করা যাবে? আচ্ছা,
আসলে না, কোনো রকম ব্যাচ নেই বাবা। এই মানে আর্টস এর কথা ভাবা হচ্ছে এই বছর থেকেই ফার্স্ট আমরাই। দেখো, ফার্স্ট অফ অল যদি তোমরা আগে থেকে পিডব্লিউর সাথে জয়েন থাকো তাহলে জানো যে আগে বাংলাটাও ছিল না, জাস্ট ইংরেজি ছিল। ইংরেজিটাও বোধহয় 11-12 ছিল কি ছিল না আমি জানি না, সম্ভবত 9-10 অব্দি ছিল। 11-12 হয়তো ছিল না, একটা দুটো চ্যাপ্টার ওই ওয়ান শর্ট বা ইত্যাদি এরকমের মাধ্যমে সমস্তটা বোঝানো হতো। তো বাংলা আর ইংরেজিটাই যেহেতু কম্পালসারি, সেই হিসেবে এই বছরই ফার্স্ট আনা হয়েছে। তো দেখো, একটা জিনিস তো হঠাৎ করে প্রোগ্রাম করে 5-6টা ফ্যাকাল্টিকে নিয়ে স্টার্ট করে দেওয়া যায় না, আস্তে আস্তে করে শুরু করতে হয় ব্যাপারটাকে। তো সেই জন্যই প্রথমে বাংলা ইংরেজির জন্য স্টার্ট করা হলো। এবার আমরা এলাম, এবার আমরা এসে বুঝতে পারছি যে হ্যাঁ, অনেক আর্টসের ডিমান্ড পাচ্ছি। অনেক স্টুডেন্ট আছে যারা তোমাদেরই যে ভিডিওগুলো আমরা দিই সেখানে নিচে গিয়ে বলে যে ম্যাম আর্টসের জন্য কিছু ভাবুন, ম্যাম আর্টসের জন্য কিছু ভাবুন। এবার ভাববে কারা? ভাববে তো মানে সব টিচাররা মিলে মিশে আমাদেরকে একটা আলোচনায় বসতে হবে, ভেবে তারপরে একটা মানে ইন্টারভিউ প্রসেস করতে হবে, তবে তো একটা ব্যাচ আসবে। তো সেই জন্য চেষ্টায় আছি যে আগামী বছর থেকে আর্টসের গ্রুপও নিয়ে আসা হবে। অ্যাটলিস্ট যেমনভাবে হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স, বেসিক যেগুলো আর কি, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হবে। ফার্স্ট যেটা দাগালেন ওটা বুঝতে পারিনি। আচ্ছা, দেখি। ভাষা চর্চার কোন শাখায় একই শব্দের ব্যবহার ভাষাতত্ত্বের শব্দার্থের অংশ নয়। আচ্ছা, এটা এটা কি বললাম? এটা তখনই কিন্তু বলে দিয়েছি। এটা হচ্ছে বলা হলো যে যেমন ওই যে মানে কিংবা অর্থ, এই শব্দটাকে বিভিন্ন অর্থে প্রয়োগ করলাম। এই যে যেমন দেখলাম যে মেঘ মানেই বৃষ্টি, ঘনাদা মানেই আড্ডা, কিংবা ভালো ফল মানেই ভালো চাকরি বা বড় চাকরি। প্রত্যেকটাই যে মানে, এই শব্দটাকে আলাদা আলাদা অর্থে প্রয়োগ করা হলো তো, কিন্তু এটা আমাদের শব্দার্থ তত্ত্ব ব্যাখ্যা করে না। এটা একটা বিষয় যেটা ভাষা তত্ত্বেরই বিষয়, সেটা ব্যাকরণের অন্য একটা জায়গায় আলোচনা করা হতে পারে, কিন্তু এই বিষয়টা শব্দার্থ তত্ত্ব আলোচনা করে না। ঠিক আছে, এটাই বলা হয়েছে। ম্যাম ভাষাকে তো বিজন বলা চলে। হ্যাঁ, বুঝলাম না তো। ভাষাকে তো বিজন বলা চলে মানে? এখানে তো কিছু নেই। ভাষাকে তো বিজন বলা চলে মানে কি? এটা আমি তোমার ডাউটের মানেই বুঝলাম না। ডিলিট করলাম ডাউটটাকে, কারণ আমি যেহেতু ক্লিয়ার করতে পারলাম না ওটা, যদি কোনো রকম আদার্স কিছু থেকে থাকে তাহলে ডাউট ফ্যাকাল্টিরা ক্লিয়ার করে দেবে। আবার কি হলো? আবার ডাউট? চ্যাপ্টারটা শেষ করে তারপর ডাউট নিতে হবে মনে হচ্ছে। ম্যাম, উপরওয়ালা বলে কিছু হয় না, তারপর ভগবানের কি তারপর ভগবান উপরে থাকেন, এগুলো কিচ্ছু নয়। আমার মনে হয় ঈশ্বর থাকেন আমাদের আচরণে। একদম ঠিক, এটা ঠিক কথাই। মানে এটা বলবো না যে ওপরওয়ালা বলে কিছু হয় কি হয় না, ওটা একটা মানে কি বলবো, কন্ট্রোভার্সির ব্যাপার হয়ে যাবে যে কে কি মানে বা মানে না। দেখো, এটা সমস্ত কিছুই মানুষের মন, তাই না? মানুষের মন যেটাকে মানবে সেটা সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, এটা যদি বলো যে মানুষের আচরণের মধ্যেই সবকিছু লুকিয়ে থাকে, এটা অবশ্যই ঠিক কথা। কারণ অনেক ক্ষেত্রেই আমরা এখন দেখি যে মানুষ যেমন ভাবে আচরণ করে, তার ভাষাগুলো সে যেভাবে বলে, যেভাবে অন্য লোকের সাথে মেশে, সেই রকম ফল কিন্তু সে পায়। আর খুব সত্যি কথা, প্রচন্ড সত্যি কথা। আচ্ছা রোহিত, এটা প্রিয়ম স্যারের ক্লাস চলছে না? হ্যাঁ অবশ্যই, স্যার অলওয়েজ গ্রেট, বেস্ট, নিশ্চয়ই অবশ্যই, কিন্তু এটা প্রিয়ম স্যারের ক্লাস চলছে না, তাই এখানে প্রিয়ম স্যার জিন্দাবাদ জিন্দাবাদ করে কি লাভ? স্যার তো এটা দেখতেও পাচ্ছে না। আহ, আর মুরগি নাচাতে হবে না এবার, নিজেদের মাথাটাকে খেলাও, আর মুরগি নাচাতে হবে না। আচ্ছা, তো যাই হোক, আহ ঈশ্বর তত্ত্ব ওটা আমি কোনো রকমই কোনো কন্ট্রোভার্সির মধ্যে, ঝামেলার মধ্যে যেতে চাই না, বা বিষয়টাকে কারোর ওপর চাপিয়েও দিতে চাই না। জাস্ট শব্দার্থ হিসেবে যেটুকু আমার বলার আমি সেটুকু বললাম, বোঝালাম। ওকে। আচ্ছা, এবার আসি বিপরীতার্থকতা, অর্থাৎ বিপরীত অর্থ সেই হিসেবে।
দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদেরকে বিপরীতার্থক শব্দ বলা হয়। যেমন বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে। উপসর্গ কোনগুলো আবার? উপসর্গ কিন্তু পড়েছো, উপসর্গ ছিল 9-10-এ কোনো এক সময় ছিল, 9-এ ছিল কোথায় উপসর্গ? উপসর্গ হচ্ছে সেইগুলো প্র, পরা, অফ, অন, অ, সম, নি, এইসব ইত্যাদি। মোট 20টা উপসর্গ আছে, যেগুলো কি করে? উপসর্গ হচ্ছে কোনো একটা শব্দের আদিতে বসে সেই শব্দটার অর্থটাকে পরিবর্তন করে দেয়। ঠিক আছে, শব্দের আদিতে বসে অর্থ পরিবর্তন করে দেয়। যেমন কি বলেছে? যেমন আবশ্যক থেকে অনাবশ্যক। এখানে নেতিবাচক কেন বলা হয়েছে? কারণ এমন এমন কিছু উপসর্গ আছে যেগুলো আদিতে বসলে, মানে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে গেলে সেটার অর্থটাকে পরিবর্তন করে দেয়। কেমন? দেখো, আবশ্যক ছিল, অনটাকে যোগ হয়ে গেল, যেখানে লিখেছি অন, অন উপসর্গটা যোগ হয়ে গেল অনাবশ্যক। তাহলে যেটা আবশ্যক মানে অবশ্যকরণীয় সেটা হয়ে গেল অনাবশ্যক, মানে প্রয়োজনই নেই, পুরো বিপরীত হয়ে গেল। বৃষ্টি, অনাবৃষ্টি, কারণ, অকারণ, এখানে অযোগ হয়েছে, যেমন অ। অভিজ্ঞ, অনভিজ্ঞ, আগত, অনাগত, তাহলে অন, অ এগুলো বসে বসে কি করছে? ঠিক তার বিপরীত রূপটাকে গঠন করে দিচ্ছে। বলছে বৃষ্টি, বলছে অনাবৃষ্টি, আগত, অনাগত। ঠিক, ইচ্ছুক, অনিচ্ছুক, শান্তি, অশান্তি, আত্মীয়, অনাত্মীয়, আবাদী, অনাবাদী, আর্য, অনার্য। প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে একটা করে উপসর্গ বসছে। সেই উপসর্গটা এখানে বসে এদের অর্থগুলোকে বিপরীত অর্থে পরিণত করে দিচ্ছে। যে অর্থটাই আমরা দেখছিলাম সেই অর্থটাকে পুরো পরিবর্তন করে বিপরীত অর্থ করে দিচ্ছে। বেশ। আবার অনেক ক্ষেত্রে একটি শব্দের শুরুতে ইতিবাচক এবং তার বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক উপসর্গ বসে বৈপরীত্য তৈরি করে। যেমন বলছে, আচ্ছা এখানটা একটু দাগ দিয়ে নাও, এই শব্দের শুরুতে ইতিবাচক আর বিপরীতে শব্দের শুরুতে নেতিবাচক। যেমন কি বলা হচ্ছে? উপসর্গ বসে স, স উপসর্গ বসে সক্ষম করে দিচ্ছে, অ উপসর্গ বসে অক্ষম করে দিচ্ছে। যা বাবা, আমি সক্ষম, ও দন্তস্বটা পালিয়ে যাচ্ছে, দিয়ে অ চলে আসছে, আমি অক্ষম হয়ে যাচ্ছি। তারপর যে সকর্মক, না অকর্মক হয়ে যাচ্ছে, সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া পড়েছিলাম। স মানে শহীদ, আর অ মানে নেই। সচল, অচল, সবল, দুর্বল, সঠিক, বেঠিক, সসীম, অসীম। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যেটা ইতিবাচক হচ্ছে, এখানের ক্ষেত্রে আপাতত বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচকে আমরা সটাকে যোগ হতে দেখছি, তাই না? স যোগ আছে। আর যেটা নেতিবাচক সেখানে বিভিন্ন রকমের যোগ আছে। নেতিবাচকে বিভিন্ন উপসর্গ আছে। যেমন কি কি দেখতে পাচ্ছি? অ তো এমনিতেও আছে। তারপরে দেখো দুর্বল, তাহলে দূর দেখতে পাচ্ছি। বেঠিক, বে দেখতে পাচ্ছি। অসীমে আবার অ, বে অব্দি রাখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা উপসর্গ যোগ করে কখনো সেটার মানে পক্ষে এবং বিপক্ষে যদি এইরকম ধরে নিই যে যেটা হচ্ছে ইতিবাচক বা হ্যাঁ বাচক, যেটা সেইটার দিকে দন্তস্ব যোগ হচ্ছে, যেটা নেতিবাচক বা না বাচক সেই অর্থে অর্থাৎ তার বিপরীত বোঝাতে বিভিন্ন রকমের উপসর্গ যোগ হচ্ছে।
এছাড়া স্বতন্ত্র বিপরীত অর্থের শব্দের মাধ্যমেও বৈপরীত্য তৈরি হয়। স্বতন্ত্র মানে নিজস্ব, আলাদা, আলাদা আলাদা, এখানে কোনো রকম যোগ হবে না। ওখানে আমরা দেখলাম যে একটাই পার্টিকুলার শব্দ আছে, তার সাথে যখনই একটা উপসর্গ যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে আলাদা তার বিপরীত অর্থ প্রয়োগ করে দিচ্ছে। তারপর কি দেখলাম যে প্রথমেরটার সাথেও উপসর্গ যোগ আছে, পরেরটার সাথেও উপসর্গ যোগ আছে, কিন্তু আলাদা আলাদা উপসর্গ, তাহলে তার রূপটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবার দেখতে পাচ্ছি কোনো উপসর্গ যোগ নয়, প্রত্যেকেই আলাদা, দুজনে একদম পার্টিকুলারলি নিজের নিজের ঘ্যাম নিয়ে আছে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা শব্দতে বিপরীত বোঝাচ্ছে। যেমন অগ্রজ, আগে জন্মে যে, তাই তো, আগে জন্মে যে সে অগ্রজ, আর অনুজ পরে জন্মে যে। বিপরীত হয়ে গেল, যে আগে জন্মাচ্ছে যে পরে জন্মাচ্ছে। অতীত মানে অতীতকাল, ভবিষ্যৎ মানে আগামী দিন, বুঝতেই পারছো। আর্দ্র মানে ভিজে ভিজে অবস্থা, শুষ্ক মানে শুকনো। দুরন্ত শান্ত, সুখ দুঃখ, ভালো মন্দ, আলো আঁধার, উত্তর দক্ষিণ, কঠিন সোজা। কঠিন সোজা, কঠিন সরলও হয়, ঠিক। তাহলে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আমরা এখানে পেলাম, যারা নিজস্ব রূপ নিয়ে বর্তমান, তাদের সাথে কোনো উপসর্গ যোগ হচ্ছে না, অথচ তারা বিপরীত অর্থকে প্রকাশ করছে। ঠিক আছে, নেক্সট আছে যেটা ব্যাপকার্থকতা। এই অবধি পড়িয়ে নিই, তারপরে আমি আবার একবার দেখে নেব তোমাদের মন্তব্য। ব্যাপকার্থকতা বা অর্থান্তর ভুক্তি কি বলছে, যে যেটা বলেছিলাম যে ব্যাপক অর্থ, অর্থাৎ বিশাল কিছুকে বোঝাবে একটা শব্দের দ্বারা। আর কি অর্থান্তর ভুক্তি, অর্থাৎ অর্থগুলো কোনো কিছুর অন্তর্ভুক্ত হয়ে গেছে, অন্তর্ভুক্ত করা। আমরা কি বলি যে অমুক অমুক গ্রামগুলি আমাদের জেলার অন্তর্ভুক্ত, বলি তো, এই গ্রামগুলি আমাদের জেলার অন্তর্ভুক্ত। তাহলে কি হলো, অনেকগুলো গ্রাম নিয়ে একটা জেলা তৈরি হচ্ছে। তাহলে সেই জেলার মধ্যে যেমন গ্রাম আছে, তেমন শহর আছে, নগর আছে, ঠিক। তাহলে সেই রকম যেমন বলা হচ্ছে যে অন্তর্ভুক্ত মানে একটা বিশাল কিছুর মধ্যে তারা ভিতরে এসে যোগ হয়েছে, ঠিক সেই রকমটাই হচ্ছে অন্তর্ভুক্তির ব্যাপারটা। বুঝছে, এক্ষেত্রে একটি শব্দের অর্থ অপর শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, একটা শব্দের অর্থ অন্য একটা শব্দের ভিতরে অন্তর্ভুক্ত থাকছে। অন্যভাবে বলতে গেলে একটি শব্দের অর্থ ব্যাপকতর হয় যখন তার মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে। এটা হয়তো দেখে একটুখানি বুঝতে অসুবিধা হলো। হ্যাঁ, আমি যেটা গ্রামের কথা বললাম বা জেলার কথা বললাম হয়তো সেটা মাথায় ঢুকলো, তাই তো। ওই হিসেবে এবার উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আসবাবপত্র, আসবাবপত্র বললেই কি টেবিল চেয়ার খাট আলমারি ইত্যাদির কথা মনে আসে। যেমন ধরো তোমার বিয়ে লেগেছে, তোমার তোমার বিয়ে লেগেছে, এবার ধরো কোনো মেয়ের কথা বলছি আমি, কোনো মেয়ের বিয়ে লেগেছে, সেই মেয়েটা এবার তার যে নতুন বাড়ি, শ্বশুর বাড়ি, সেখান থেকে বলা হয়েছে আসবাবপত্র কি কি দেবেন, তাহলে মেয়েকে আসবাবপত্র কি কি দেবেন মানে তার মধ্যে কি কি পড়ছে, এখানে লেখা আছে টেবিল চেয়ার খাট আলমারি ইত্যাদি। আমি টেবিল চেয়ার দেবো না মেয়েকে, আমার অত সামর্থ্য নেই, আমি দেবো খাট আলমারি ড্রেসিং টেবিল। পড়ছে তো আসবাবপত্রের মধ্যেই। কিংবা আমি আমি আমার মেয়েকে দেব খাট আলমারি সোফা, সেই তো আসবাবপত্রের মধ্যেই পড়ছে। ওই যে শ্বশুর কিংবা শাশুড়ি না কুচ্ছিয়ে বলেছিল কি কি দিচ্ছেন আপনার মেয়েকে আসবাবপত্র, সেই আসবাবপত্রের মধ্যে এগুলো পড়ছে, ঠিক তো। তাহলে এই আসবাবপত্র শব্দটার মধ্যে একটা শব্দ আমি বলছি আসবাবপত্র, শ্বশুর কিংবা শাশুড়ি একটাই শব্দ ইউজ করেছিল, কিন্তু তার মধ্যে তোমার বাবা মা ঢেলে দিচ্ছে অনেক কিছু। কি কি আসবাবপত্রের মধ্যে দিচ্ছে খাট আলমারি, হতে পারে সোফা, হতে পারে চেয়ার, হতে পারে টেবিল। যে আমার মেয়েটা একটু পড়তে ভালোবাসে, আপনাদের বাড়িতে তো চেয়ার টেবিল নেই, ঠিক আছে, না হয় আমি আমার মেয়েকে একটা চেয়ার টেবিলই দিয়ে দেবো, কি আর করা যাবে, বিছানায় বসে পড়বে, শেষে তো কোমরটাকে শেষ করবে, তার থেকে একটা চেয়ার টেবিল নেবো, দিতেই পারে বাবা মা। তাহলে সেই হিসেবে আসবাবপত্র। তারপরে দেখো রং, বললাম যে রংটা বেশ ভালো, রংটা বেশ ভালো লাগছে,
তাহলে কি রংটা ভালো লাগছে বলতে আমি হয়তো পার্টিকুলার কোনো একটা রং দেখে আমি বলছি ভালো লাগছে, কিন্তু রং বলতে তোমাকে যদি বলি রংটা বেশ ভালো, তাহলে তুমি তো অনেক যে কোনো রং ইমাজিন করে নিতে পারো, তাই না? তাহলে হতে পারে লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি। ফুল, গোলাপ, জুঁই, পদ্ম, টগর, জবা ইত্যাদি। ফল, আম, জাম, কাঁঠাল, কুল, পেয়ারা। জন্তু বা জানোয়ার, হাতি, বাঘ, শেয়াল, হরিণ, কুকুর, ছাগল। পাখি, কাক, চড়ুই, ময়ূর, টিয়া, দোয়েল ইত্যাদি। এখানে দেখো একটা জিনিস আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে, সবটা নয়, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখার কৌশল আর কি বলছি। আমরা ছোটবেলায় পড়েছিলাম জাতিবাচক বিশেষ্য। এই যে জাতিবাচক বিশেষ্য যেগুলোকে পড়েছি, কিছু কিছু ক্ষেত্রে জাতিবাচক বিশেষ্যগুলি এই পর্যায়ের উদাহরণ রূপে পাবো। কেন বললাম? এই যে দেখো, ফুল, ফল, জন্তু, জানোয়ার বা পাখি, এগুলো কি? এগুলো তো জাতিবাচক বিশেষ্য। তাহলে যখনই আমি বলবো পাখি, পাখি একটা গোটা পাখি জাতিকে বোঝাবে। ওই যে যখন বলছিলাম মানুষ, তাহলে পুরো মানুষ জাতিকে বোঝাবে। সেরকমই যখন জানোয়ার বলছি, জানোয়ার বললে তখন ওর মধ্যে অনেক কিছু জানোয়ারকে বোঝাচ্ছে, অনেক কিছু জন্তুকে বোঝাচ্ছে। ঠিক তো? জন্তু জানোয়ার যখন বলি, তাহলে অনেক রকম জন্তুদেরকে বোঝাচ্ছে ওর মধ্যে। ঠিক সেই রকমই ফল বলি, ফুল বলি, বিভিন্ন প্রকারটাকে বোঝাচ্ছে, ওর মধ্যেকার বিভিন্ন প্রকারটাকে বোঝাচ্ছে। সেই জন্য বলবো যে কিছু কিছু ক্ষেত্রে জাতিবাচক বিশেষ্য যেগুলো, সেইগুলো কিন্তু এর উদাহরণ হিসেবে আমরা পাই। ঠিক আছে? উপরের উদাহরণগুলিতে বাঁ দিকের স্তম্ভের শব্দগুলির অর্থ ব্যাপকতর এবং ডান দিকের শব্দগুলির অর্থ তার মধ্যে অন্তর্ভুক্ত, যেটা দেখলাম আর কি। এটা হচ্ছে ব্যাপকতর অর্থ আসবাবপত্র ইত্যাদি, জন্তু জানোয়ার যেগুলো লেখা আছে, আমি লিখেই দিচ্ছি। ব্যাপকতর অর্থ বা ব্যাপকার্থক যেটা, আর এটা হচ্ছে অন্তর্ভুক্ত। এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকছে, তাই তো? বলছে বাঁ দিকের শব্দগুলোকে বলা হয় অধিনাম আর ডান দিকের গুলোকে বলা হয় উপনাম। অন্তর্ভুক্তির সম্পর্কের ক্ষেত্রে এক ভাষা থেকে অন্য ভাষায় পার্থক্য দেখা যেতে পারে। যেমন আলু শব্দটিকে বাংলা এবং আরো বিভিন্ন ভাষায় তরকারি বা সবজি হিসেবে ধরা হয়, তার উপনাম হিসেবে, অধিনামের উপনাম হিসেবে দেখা হয়, কিন্তু জার্মান ভাষায় একটি ফলের অধিনাম হিসেবে স্বীকৃত। এবার আমি জানি একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে ম্যাম অধিনাম আর উপনামটা গুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তো আমি পড়াচ্ছি, হ্যাঁ শুনে নিলাম, বুঝে গেলাম, ভালোই হলো। তারপরে অধিনাম আর উপনাম, কে অধিনাম আর কে উপনাম, এই দুটো কাঙারুর মধ্যে, সেটা কিন্তু ভুলে যাবে তোমরা এক সময়। তাহলে এটাকে কিভাবে মনে রাখতে পারি? জানি তোমরা সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু চলো একটুখানি জিওগ্রাফিতে ফিরে যাওয়া যাক। জিওগ্রাফিতে যেমন আমরা দেখি, কি দেখি, যে একটা মেন নদী থাকে, ঠিক? একটা মূল নদী থাকে, সেই মূল নদীর সাথে কি হয়, কিছু উপনদী এসে যোগ হয়। কিছু নদী এসে সেই মূল নদীর আয়তন বৃদ্ধি করে, ঠিক তো? যেমন ভাবে একটা যদি রাফ করি, একটা নদী বয়ে যাচ্ছিল, তার মধ্যে এদিক থেকে আরো একটা নদী এসে মিশলো, মেশার ফলে তার আয়তনটা বেড়ে গেল, ঠিক? আর এই যে এখানে একটা নদী আসছিল, এটা হচ্ছে মূল নদী, তার সাথে যে যুক্ত হলো, হয়ে যে তাদের আয়তনটা বেড়ে গেল, এটা কি হয়, উপনদী, ঠিক তো? এ তো পাহাড় থেকে ওপর থেকে উঠে উঠে এখান থেকে আসছিল,
মেন, ধরো গঙ্গা নদী, আর তার পাশ থেকে হয়তো অন্য একটা নদী এসে মিশে যাচ্ছে, সে হচ্ছে উপনদী। সেম ভাবে যেটা হচ্ছে মূল অংশ, মূল শব্দ, সেটা হচ্ছে অধিনাম। অধিনামটাকে মনে রাখতে হবে না, এমনিতেই তো অপশনে দেয়া থাকবে। আর হচ্ছে যেটা এক্সট্রা এসে যোগ হচ্ছে, সেটা হচ্ছে এর সাথে যেটা উপ হিসেবে যোগ হচ্ছে, সেটা হচ্ছে উপনাম, মানে অন্তর্ভুক্ত যেগুলো, যেটা ওর আয়তনটাকে বৃদ্ধি করছে, সেটা হচ্ছে উপনাম। ঠিক আছে? তাহলে জিওগ্রাফিতে যেমন ভাবে আমরা পেয়েছিলাম, ছোটবেলায় পড়েছিলাম, ঠিক সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মনে রাখবো যে যেটা হচ্ছে মেন নদী সে হচ্ছে মূল, তার অধিকার বেশি, সে হচ্ছে অধিনাম। আর যেটা হচ্ছে সাইড থেকে এসে ওর মধ্যে ঢুকেছে, ঢুকে ওর আয়তনটাকে বৃদ্ধি করে দিয়েছে, ওই যে আসবাবপত্র, আসবাবপত্রের মধ্যে শুধুমাত্র খাট আলমারি হলো না কেন, তার মধ্যে আরো অন্যান্য জিনিস যোগ হলো কেন? কারণ তোমার বাবা যোগ করেছে তার মেয়েকে দেওয়ার জন্য। তো সেই রকমই আর কি, যে যখন যখন এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো এসে যোগ হচ্ছে এবং তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে উপনাম। যেমন হবে উপনদী যোগ হওয়ার ফলে একটা নদীর আয়তন বৃদ্ধি পেয়ে যায়। ঠিক, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, থিসোরাসে আসার আগে আবার একটুখানি দেখে নেব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সাতটায় বায়ো ক্লাস, এটাই সমস্যা করে দেয় আমাদের ক্লাসগুলো, কেন যে এরকম দেয়, কখনো বুধবার দিয়ে দিচ্ছে, কখনো বৃহস্পতিবার দিয়ে দিচ্ছে, আর অলরেডি তোমাদের কোনো না কোনো ক্লাস থাকে, তার মাঝে আবার ইউটিউবে ক্লাস, চাপের হয়ে যায়। কিলার ম্যাম, কিলার, বাহ, ক্লিয়ারটা কিলার হয়ে গেছে। ওকে, বেশ, তাহলে আমরা থিসরাসের দিকে এগোই। স্কুল আছে, আগে একটু জেনে নি স্কুল আছে কি নেই, তাহলে একটু বেশি বকবো, না হলে তাড়াতাড়ি করে ছাড়ার চেষ্টা করব। ইতিবাচক মানে হ্যাঁ সূচক, আর নেতিবাচক মানে না সূচক, এটাও এখনো না জানলে তাহলে আর কিছু বলার নেই। আছে আছে, হ্যাঁ ম্যাম আছে, ওরে বাবা, অনেক আছে আছে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে থিসরাস পড়িয়ে দিচ্ছি। থিসরাসের পরেও আবার এটার পরিবর্তনটা বোঝাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বলি। একটি শব্দের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার জন্য একটি নিদর্শন হলো থিসরাস। থিসরাস হলো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, মানে সব থিসরাস শব্দের, এটা কোয়েশ্চেন আছে, ব্যুৎপত্তিগত অর্থ কি, সেটা হচ্ছে রত্নাগার। যেমন ভাবে রত্নের আগার, কোনো রত্ন ইত্যাদি যেমন ভাবে কোনো জায়গায় আর কি গাড়া থাকে ভেতরে মাটির নিচে, সেই জায়গাটাকে আমরা কি বলি, রত্নাগার, রত্নের আগার যেটা, তো সেইটাকেই বলা হচ্ছে যেমন থিসরাস, সেটার আর কি শব্দটার অন্য একটা নাম হচ্ছে থিসরাস। ঠিক আছে, রত্নাগার যেটাকে বলে থাকি। তো এবার হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা অমরকোষ, সংস্কৃত ভাষায় লেখা অমরকোষ এর উদাহরণ। মানে থিসরাস কি, তাহলে শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার একটা নিদর্শন। এই যে শব্দার্থের জগৎ আছে সেটাকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার একটা নিদর্শন, অর্থাৎ একটা বই, পরিষ্কার কথা। যেমন ভাবে অভিধান হয়, অভিধানেতে আমরা যেমন দেখি যে বিভিন্ন শব্দের অর্থ পাওয়া যাচ্ছে, থিসরাসও ওই রকমই একটা বই, যেখানে বিভিন্ন শব্দটাকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। কিভাবে সেটা এখানে আমরা পড়বো। যেমন অমরকোষ এর উদাহরণ, এবার বলছে 1805 সালে পিটার মার্ক রজেট এই ধরনের অভিধান রচনা করেন এবং 1852 সালে তা প্রকাশিত হয়। এটা মনে রাখবে যে থিসরাস প্রথম কবে প্রকাশিত হয়, 1852 সালে প্রকাশিত হয়। আর কে লিখেছিলেন, পিটার মার্ক রজেট লিখেছিলেন। বাংলায়, সংস্কৃততে প্রথম যে থিসরাস লেখা হয় সেটার নাম কি, সেটা হচ্ছে অমরকোষ। এগুলো কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন। এই রজেটের থিসরাসই প্রথম আধুনিক থিসরাস। পিটার মার্ক রজেটের যে থিসরাস সেটা হচ্ছে প্রথম আধুনিক থিসরাস। রজেট যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী কতকগুলি গুচ্ছে ভাগ করেছিলেন। ধরা যাক আমি খুঁজছি অ্যাপেল, এই শব্দটা আমার মাথার মধ্যে ফলটা থাকলেও আমি নামটা মনে করতে পারছি না, সেক্ষেত্রে থিসরাসের
ফ্রুটস গুচ্ছের মধ্যে আমরা দেখব। ফ্রুটস বলে যে সেকশন আছে খুলবো। আমার আমার মনে পড়ছে যে একটা ফল আমি দেখেছি। সাপোজ আমি ধরো ড্রাগন ফ্রুট, যেটা এখন খুব বিখ্যাত হয়ে গেছে ড্রাগন ফ্রুট হঠাৎ করেই। যাই হোক, তো এই ড্রাগন ফ্রুটসটা আমার হয়তো মাথায় আসছে যে হ্যাঁ ওইরকম একটা ফল আমি দেখেছিলাম, কিন্তু ওই ফলটার কি যেন নাম ছিল, কি যেন নাম ছিল, হঠাৎ হয়তো আমি শুনেছি, আমি নামটা জানি, কিন্তু ওই মুহূর্তের জন্য মনে পড়ছে না। তখন আমি থিসোরাসটা ওপেন করব, ওপেন করে ফ্রুট সেকশন যেখানটা আছে সেখানটায় যাব। এবার ফ্রুটের মধ্যে আমি ড্রাগন ফ্রুটসের নাম পেয়ে যাব, তখন আমার মনে পড়ে যাবে। এই হচ্ছে এটার সুবিধা। তাহলে অনায়াসেই ফ্রুট সেকশনে পাওয়া যাবে অ্যাপেল শব্দটা। অর্থাৎ থিসোরাসের অভিধানের মতো শব্দের অর্থ বলেই ক্ষান্ত হয় না, শব্দগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে না। মানে কি বলছে যে থিসোরাস কি করে, এ অন্যান্য অভিধান যেমন করে যে অভিধানের মতো শব্দের অর্থ বলে ক্ষান্ত হয় না, এটা শব্দের অর্থ এটা অ্যাপেল মানে একটা ফল, সেটা বলে ক্ষান্ত হয় না। অথবা এ বি সি ডি করে করে যে সাজানো থাকে বর্ণানুক্রমিক ভাবে, সেইভাবেও সাজানো থাকে না। এটা কিন্তু লক্ষ্য রাখবে, বর্ণানুক্রমিক ভাবে সাজানো থাকে না অন্যান্য অভিধানেতে যেমন থাকে। এখানে আলাদা আলাদা সেকশন করা থাকে, কোথাও ফ্রুট, কোথাও ফ্লাওয়ার্স, ঠিক আছে। এইরকম থিসোরাস এমন একটা রেফারেন্স বই যেখানে কাছাকাছি অর্থের শব্দগুলি, সেটা সমার্থকও হতে পারে আবার বিপরীতার্থকও হতে পারে, এই ধরনের শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে থাকে। যেমন বলা হচ্ছে অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, এই শব্দগুলি একসাথে চলে আসবে ফ্রুটস গুচ্ছের মধ্যে, সেটা একটু আগেও আমরা দেখলাম। এর ফলে সহজ হয়ে যাবে কোনো শব্দ খোঁজা বা তার সম্বন্ধে কোনো ধারণা তৈরি করা। রজেটের ভাষায় থিসোরাস সাহায্য করে টু ফাইন্ড দ্য ওয়ার্ড or words by which idea may be most fitly and aptly expressed। মানে থিসোরাস কি করছে, বলছে যে তোমাকে সেই শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ওয়ার্ডস খুঁজতে সাহায্য করছে, by which idea may be most fitly and aptly expressed, মানে সব থেকে উপযুক্ত এবং যথাযথভাবে প্রকাশ করা যাবে এই রকম যে আইডিয়াটা তোমার মাথার মধ্যে আছে, অর্থাৎ যে ভাবনাটা আছে, সেই ভাবনাটার প্রকাশ হিসেবে সেইভাবেই তারা তুলে ধরে। যেটা আমরা বললাম যে আমার মাথার মধ্যে একটা ফল ঘুরছে, তার মানে ফলটাকে আমি যখন খুলবো, মাথার মধ্যে ফুল ঘুরছে, মাথার মধ্যে আসবাবপত্র ঘুরছে, তাহলে ওই সেকশনটা যখন খুলবো তার মধ্যেই আমরা ওই যথাযথ উপযুক্ত সেই শব্দটাকে সেখানে পেয়ে যাব। থিসোরাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, 1852, এখান থেকে নেওয়া হয়েছে এই কোডটা। ওকে, এবার বলছে প্রয়োগ তত্ত্ব। প্রয়োগ তত্ত্বটাও বুঝে নাও, তারপর শেষে একেবারে দেখে নেব ক্লিয়ার হয়েছে কিনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। মানে বলছে কি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার, এখানটাকে আমরা যদিও লেখা নেই তবে শর্টে একটুখানি বুঝে নিতে পারি, যেটা হয়তো অনেক ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে আমরা বুঝি যে সমাজের বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ আমি যখন অ্যাজ এ টিচার আমি একটা ক্লাসরুমে আছি, আমি তোমাদের সাথে যেভাবে কথা বলবো, যেভাবে মানে আলাপ আলোচনা করব, সেইভাবে কথা আমি আমার কোনো বন্ধুর সাথে বলবো না, ঠিক তো? তাদের সাথে আরো ক্যাজুয়াল আমি একদম নর্মালি কথা বলবো। বা এই যে যেভাবে শব্দগত যে চয়ন, সেটা যে আমরা দেখি, এই শব্দের চয়নগুলোও আমার হয়তো সেখানে কিছুটা হলেও পরিবর্তন হয়ে যাবে, তাদের মতো হয়ে যাবে, ঠিক। আবার ধরো যখন আমি এর থেকেও কোনো বেটার কোনো একটা জায়গায়, কোনো একটা প্ল্যাটফর্মে, কোনো একটা স্টেজেতে হয়তো বলছি, সেখানে হয়তো তোমাদের সাথে যেটুকু আমি ইয়ার্কি ঠাট্টা মারি সেটুকুও আমি মারতে পারবো না, ঠিক। সেখানে শব্দগুলো আরো সংযত হয়ে যাবে, আরো অন্যভাবে আমি ব্যবহার করব। তাহলে এই যে প্রয়োগ, মানে আমার মধ্যে সেই ভাষার জ্ঞানটা আছে, কিন্তু কোথায় কিভাবে প্রয়োগ করব সেটা আমার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে প্রয়োগ তত্ত্ব। বেশ, কেবলমাত্র ভাষাই নয়, আনুষঙ্গিক আরো অনেক কিছু বচনের অর্থ নির্মাণে সাহায্য করে। তার মানে কি বলছে, কেবলমাত্র ভাষাই নয়, আনুষঙ্গিক আরো কিছু বচনের অর্থ নির্মাণে সাহায্য করে এই প্রয়োগ তত্ত্ব। কিভাবে? যেমন ধরো আমি এই যে এখন কথা বলছি, ধরো আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম ভাবে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এবার বোঝাচ্ছি, ধরো এটা এরকম হয়েছিল, ওটা ওরকম হয়েছিল, আমি ধরো মাথাটাও নাড়াচ্ছি না, মানে আমার তো এটা অটোমেটিক হয়ে যায়, এই যে হাত নাড়ানো মাথা নাড়ানো এটা হয়ে যায়, তো সেটাও যদি আমি না করি তাহলে কি হবে, মানে দেখতে একটা কার্টুন কার্টুন লাগবে, মনে হবে যে কোনো একজন রোবট জাস্ট মুখ নেড়ে নেড়ে পড়িয়ে যাচ্ছে। এটার যে একটা বাস্তবিক রূপ আছে সেটা আমরা কখন বুঝবো? হ্যাঁ, যখন ম্যাম হাতটা নেড়ে একটু বলবে, যখন ম্যাম একটুখানি চোখ মুখের কিছু ভঙ্গি করবে, কিংবা একটা হাস্যকর কিছু হয়েছে ম্যাম হাসবে, তবে তো আমরা পার্টিকুলার বুঝতে পারবো।
ঠিক তো? তাহলে এখানে এই প্রয়োগ তত্ত্বতে এটাই বলা হচ্ছে যে শুধুমাত্র মুখের ভাষা নয়, তার সাথে তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার মানে পুরো মুখের অঙ্গভঙ্গি, তার সাথে সাথে হাত পা, এই ধরনের যে আঙ্গিক যে সমস্ত বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু নির্ভর করে এর ওপর। বলছে বচনের শ্রোতা সেই অনুষঙ্গের সাহায্যে বচনের অর্থ আত্মস্থ করেন। মানে যে শুনছে, শ্রোতা, তোমরা শুনছো, তাহলে যেভাবে বলছি সেইভাবে তুমি আত্মস্থ করছো। কোনো ক্ষেত্রে অনুষঙ্গের সাহায্য ছাড়া অর্থ নির্মাণ অসম্ভব হয়ে যায়। এটার উদাহরণটা বেশ মজার। কোনো ক্ষেত্রে অনুষঙ্গের সাহায্য ছাড়া অর্থ নির্মাণ অসম্ভব হয়ে যায়, যেমন এটা কি বলছে, আমি তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। লে বোঝ এবার, আমি তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। ধরো আমি সোজা একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছি, তোমাদের দিকে তাকিয়ে বললাম তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। এবার আমার ডান পাশে একজন দাঁড়িয়ে আছে, বাঁ পাশে একজন দাঁড়িয়ে আছে। আরে ভাই ম্যাম কাকে বলছে, আমাকে যেতে বলছে না আমাকে যেতে বলছে? বুঝতে তো পারবে না। কিন্তু ধরো আমি কথাটা সেম ভাবে বললাম, বাট মুখটাকে বা চোখটাকে ঘোরালাম। আমি তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে বললাম বাইরে যাও। তার মানে কি, পার্টিকুলার বোঝা গেল আমার চোখের ইশারাতে যে আচ্ছা ম্যাম এই দিকের লোকটাকে যেতে বলেছে বা ছেলেটাকে যেতে বলেছে, ওই দিকের ছেলেটাকে বা মেয়েটাকে, যাই হোক ছাত্রছাত্রীটাকে যেতে বলেনি, দাঁড়াতে বলেছে। ঠিক তো? তাহলে এই যে চোখের অঙ্গভঙ্গি, তাহলে বলছে যে এই যে উপরের কথাটা বলা হলো, একজনকে যেতে বলা হয়েছে আর অপরজনকে থাকতে বলেছে বক্তা, কিন্তু কাকে কোনটা বলেছে ভাষা ছাড়া অন্য কোনো দৃষ্টিগোচর ইঙ্গিত, মানে যেটা চোখে দেখে তোমরা বুঝতে পারছো সেই রকম কোনো ইঙ্গিত দিতে হবে। যেমন অঙ্গুলি নির্দেশ করে, হয়তো আমি হাত দিয়ে বললাম যে তুমি যাও, তুমি নয়, তাহলে সেটা একটা হতে পারে। ইত্যাদির সাহায্যে, যেমন আমি চোখের মাধ্যমে বোঝালাম যে মুখটা, চোখটা ঘোরালাম, সেই হিসেবে বোঝা যেতে পারে। অতএব কেবলমাত্র ভাষার বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির অর্থ বোঝা সম্ভব নয়। এটা বেশ মজা লাগলো না? তাহলে ভাষা শুধুমাত্র যে আমাদেরকে অর্থটাকে প্রকাশ করতে সমর্থ হবে এমনটা নয়, তার ছাড়াও আমাদের এই অঙ্গভঙ্গিগুলো অত্যন্ত দরকার, সেটাই প্রয়োগ তত্ত্বে বলা হয়। এখানটা দেখো আরো একটা হেব্বি জিনিস আছে, হেব্বি হেব্বি। এটা হচ্ছে কটা বাজে। বলছে রবি তো বাড়ি এসে গেছে। বোঝো ঠেলা, কটা বাজে? ধরো বাবা জিজ্ঞেস করেছে কটা বাজে, মা বলছে রবি তো বাড়ি এসে গেছে। তার মানে কি, জিজ্ঞেস করা হয়েছিল কটা বাজে, তোমাকে বলতে বলা হয়নি যে কে বাড়ি আসছে কে আসেনি। হয়তো এই যে ধরো কটা বাজে, এটা কটা বলা আছে, সাপোজ 9টা বাজতে যায়। এবার বাবার হয়তো মনে হয়েছে যে তার ছেলে বাড়িতে ঢোকেনি, 8টায় সে হয়তো বাড়ি ঢুকে যায়, এখন 9টা বাজতে যায়, অনেকক্ষণ ধরে ছেলেকে দেখতে পাইনি। এবার বাবা এসে হয়তো বলেছে যে কটা বাজে। এবার মা জানে যে বাবা কি অর্থে বলেছে, সেই জন্য মা প্রথমে বলে দিল রবি তো বাড়ি এসে গেছে। জানে যে যদি রবি বাড়িতে না আসে তাহলে কিন্তু বাবা বকাবকি করবে, এবার শুরু হবে ঝামেলা, গন্ডগোল। সেই জন্য এরা এইভাবে কথাটা বললো। এবার দেখো, উপরোক্ত কথোপকথনে প্রশ্নের সাথে উত্তরের আপাত যোগাযোগ কেবলমাত্র ভাষা বিশ্লেষণের মাধ্যমে দেখা অসম্ভব। শুধুমাত্র ভাষা বিশ্লেষণের মাধ্যমে, কটা বাজে রবি তো বাড়ি এসে গেছে, এই ভাষাটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, এইভাবে দেখলে এটার বোঝা অসম্ভব। কেবল ভাষা দেখলে প্রশ্ন এবং উত্তরের মধ্যে কোনো যোগাযোগই নেই বলে মনে হবে। কিন্তু এই ধরনের কথোপকথন সাধারণ ভাষায় প্রায়শই শোনা যায়, প্রায়ই শোনা যায়, আমরা এটা বলেই থাকি। কারণ এক্ষেত্রে বক্তা এবং শ্রোতা কিছু সাধারণ বিষয়ে অবগত থাকার ফলে উক্তির অর্থ নির্ধারণ সম্ভব হয়। মানে বক্তা এবং শ্রোতা, যে বলছে এবং যে শুনছে, অপর দিক থেকে সে আবার যখন বলছে অপরজন শুনছে, এই যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এরা দুজনেই এটার প্রসঙ্গটা জানে, যে কোন প্রসঙ্গে এই প্রশ্নটা করেছে। ঠিক তো? ধরে নাও তুমি তোমার কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে, তুমি যাওয়ার জন্য বাবার কাছ থেকে পারমিশন চাইতে গেছো, বাবাকে গিয়ে বলছো যে বাবা বলছি যে ওই যে বন্ধুরা একটু যাচ্ছিল, ঠাকুর দেখতে যাব, কটায়? রাত 12টায়। ঠিক আছে, কটায়? রাত 12টায় তুমি বললে। এবার এটা একটা নর্মাল কনভারসেশন। এবার ধরো অন্যভাবে বলছি সেম জিনিসটা, যে বাবা বন্ধুদের সাথে একটু ঠাকুর দেখতে যাবো, বাবা জিজ্ঞেস করলো কটায়, তুমি বললে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। কটায় জিজ্ঞেস করেছিল, তুমি বলতে পারতে রাত 12টায় কি দুপুর 2টোয়, যাই হোক না কেন, কোনো একটা সময় বলতে পারছো, তুমি কি বললে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তার মানে তুমি বাবাকে বুঝিয়ে দিলে যে আমার পড়া
যেটুকু আমার কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, এবার কি আমি বেরোতে পারি, সে জটাতেই হোক না কেন। তখন বাবা হয়তো বললো আচ্ছা ঠিক আছে যাস তাহলে। বাবার ওটার মাথায় ঘামালোই না যে তুমি কটায় বেরোবে। ঠিক সেই রকমই ব্যাপার এখানে বলা হলো যে আমরা শুধুমাত্র ভাষার দ্বারা, অর্থাৎ যদি সেই ভাষাটাকে আমরা লেখ্য রূপ দিয়ে দিই আর কে বলছে কে শুনছে ওই প্রসঙ্গগুলোকে যদি না আনি, ওই যে প্রয়োগ তত্ত্ব যেটা বললাম যে আমি যখন কথা বলছি আমি তোমাদের সাথে কথা বলছি নাকি আমি আমার বাবা মার সাথে কথা বলছি নাকি কার সাথে কথা বলছি, সেটা যদি না দেখি তাহলে কি হয়ে যাবে, ব্যাপারটা গোলমেলে হয়ে যাবে। শুধুমাত্র ভাষা দেখে বোঝা যাবে না, ঠিক তো, সেটাই বলা হয়েছে। ওই জন্য বলছে যে দুজনেই অবগত থাকার ফলে অর্থ নির্ধারণ সম্ভব হয়েছে। ওপরের উদাহরণে বক্তা শ্রোতা দুজনেই জানেন রবি কখন আসে, তাই জন্য প্রশ্নের উত্তর হিসেবে চলে এসছে যে রবি এসে গেছে, যথার্থ অর্থপূর্ণ হয়ে গেছে। এবার বলছে শব্দার্থের পরিবর্তনের স্বরূপ। শব্দার্থের পরিবর্তন, সময়ের সাথে ভাষার প্রতিটি বিভাগ পরিবর্তিত হয়, শব্দার্থ এর বাইরে নেই। একই শব্দ সময়ের সাথে বিভিন্ন অর্থ প্রকাশ করে, বিভিন্ন আলাদা আলাদা শব্দের মাধ্যমে ব্যক্ত হতে পারে। এটার তিনটে ভাগ আছে, শব্দার্থের প্রসার একটা, সংকোচ একটা, আর রূপান্তর একটা, তিনটে ভাগ। কি বলা হচ্ছে, শব্দার্থের প্রসার, সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয়, অর্থাৎ পুরনো একটা অর্থ ছিল সেটার সাথে আরো এক্সট্রা কিছু যোগ হয়েছে এসে, তাহলে সেটা কি হচ্ছে, শব্দটার অর্থের প্রসার ঘটে যাচ্ছে, ওটা বেড়ে যাচ্ছে, ব্যাপ্তি ঘটছে। শব্দটির একটি মূল অর্থ, এক বা একাধিক সহযোগী অর্থ থাকে। ঠিক আছে, তাহলে শব্দের একটা মূল অর্থ থাকবে যেটা মেন, তার সাথে এক বা একাধিক সহযোগী অর্থ থাকবে যেগুলো এসে এক্সট্রা করে যোগ হচ্ছে সেগুলো। যেমন বলা হচ্ছে কালি শব্দটা, কালি শব্দটার আগে অর্থ কি ছিল, আগে অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। কালি কোত্থেকে এসছে, কালো ঝুল, যে রান্না হতো তার ঝুল কালি, সেখান থেকে এসছে কালি, যেহেতু সেখান থেকে কালি তৈরি করা হতো, হারিয়ে যাওয়া কালি কলমে পড়ে এসছো বোধহয়। তো সেই সময় পরিবর্তনের সঙ্গে কি বলা হচ্ছে, লাল নীল সবুজ নানা রঙের কালিকে এখন বলা হয়। আমি যদি বলি যে আমার কাছে একটা নীল কালি আছে, তুমি কি বুঝবে যে নীল কালি বলতে নীলের সাথে কালোর মিশ্রণ? না না না, নীল কালি মানে নীলই কালি। এখন কালি বলতে আগের ওই ঝুলকালি দিয়ে আর তৈরি হয় না, বিভিন্ন কালারের মিশ্রণ করে করে তৈরি করা হয়। তাহলে বিভিন্ন রঙিন জিনিসের মধ্যেও কিন্তু এই কালির মধ্যে পড়ছে। তাহলে এখন আমরা দোকানে গিয়ে বলি যে একটা লাল কালি পেন দাও, একটা কালো কালি পেন দাও, একটা নীল কালি পেন দাও, ইত্যাদি ইত্যাদি। কালি শব্দের মধ্যে অনেক কিছু যুক্ত হয়ে যাচ্ছে। এবার বলছে ধরো কুমোর শব্দটা, কুমোর শব্দের উৎপত্তি হচ্ছে কুম্ভকার, কুম্ভ করে যে, অর্থাৎ যিনি কলসি তৈরি করেন সে হচ্ছে কুম্ভকার বা কুমোর। কিন্তু যারা কুমোর তারা কি এখন শুধু কলসি তৈরি করছে? তা তো নয়, কলসির সাথে সাথে তারা আদার্স জিনিসও তৈরি করছে, মাটির সমস্ত জিনিস তৈরি করে। ঠিক, এবার বলছে গাং শব্দের উৎপত্তি, গাং এই শব্দের উৎপত্তি হচ্ছে গঙ্গা থেকে, কিন্তু গাং শব্দটা এখন প্রসারিত হতে হতে কি হয়েছে, যে কোনো নদীতে পরিণত হয়েছে। ধনী, ধনী শব্দের অর্থ ছিল ধনবান বা বিত্তশালী, এখন পরিবর্তিত হয়ে হয়ে গেছে সৌভাগ্যবান। মানে ধনবান তো আছেই, তার সাথে আরো অ্যাড হয়েছে যে সৌভাগ্যবান। যেমন গাংটা গঙ্গা, গঙ্গাও তো একটা নদী, কিন্তু এখন গাং বলতে গঙ্গার সাথে সাথে অন্য নদীকেও আমরা বুঝি, সেরকমই। তার মানে একটা অর্থ আগে থাকছে, সেই অর্থটার সাথে পরবর্তীকালে আরো আরো কিছু এসে অ্যাড হচ্ছে, হয়ে বর্তমান রূপটা একটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক, এবার আর একটা বলেছে যেমন পরশু, পরশু বলতে আগে বলতাম যে আগামীকালের পরের দিন, মানে পরশু দিন যাব, যাব ভবিষ্যতের কথা, কিন্তু পরিবর্তিত রূপে কি হয়েছে, আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন, মানে গত পরশু আমরা গেছিলাম। পরশু বলতে দুটোকেই বোঝানো হয়, তাই তো। তাহলে দেখা গেল যে প্রসারটা কিভাবে করছে, একটা শব্দ থাকছে তার সাথে পরবর্তীকালে আরো আরো কিছু এসে মিলিত হচ্ছে, হয়ে তার রূপটাকে চেঞ্জ করে দিচ্ছে। অর্থের সংকোচ, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অর্থের সংকোচ। কোনো কোনো সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায়। আচ্ছা,
যেমন বলা হচ্ছে ওটাতে বেড়েছিল, ব্যাপকতা বেড়েছিল, এখানে বলছে ব্যাপকতা কমে যাবে। কেমন, উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন বলছে মিষ্টান্ন, এই শব্দের অর্থ আগে ছিল অর্থ হচ্ছে মিষ্টি খাদ্যবস্তু, এখনো তো এটাই আছে। ও আচ্ছা, এটাকে বলেছে আদি অর্থটি এখনো রয়ে গেছে, তাই তো ভাবছি মিষ্টান্ন মানে তো এখনো ওটাই আছে। ঠিক আছে, এটা রয়ে গেছে, কিন্তু কোন কোনগুলো চেঞ্জ হয়েছে। যেমন বলছে মৃগ, মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু, সেই জন্য কি বলা হতো, শাখা মৃগ বলতে আমরা বানরকে বুঝতাম, মৃগয়া বলতে আমরা বন্য প্রাণী শিকার। যেমন ভাবে বলতাম কি, রাজামশাই মৃগয়ায় বেরিয়েছেন, অর্থাৎ তিনি কি শুধুমাত্র হরিণ শিকার করতে বেরিয়েছেন, না তো যা খুশি তাই শিকার করতে পারেন, মৃগয়া মানে যে কোনো পশুকে শিকার করতে পারেন। তাহলে মৃগয়ায় বেরিয়েছেন বলতে বন্য প্রাণী শিকার। বর্তমানে তার অর্থ সংকোচ হয়ে গেছে, এক বিশেষ বন্য প্রাণী বা হরিণ, পার্টিকুলার হরিণকে আমরা মৃগ বলছি, ঠিক তো। মনীষ, মনীষ শব্দটা দেখো, বলছে মানুষ বা মনুষ্য থেকে মনীষ শব্দটা এসেছিল, সেটা আস্তে আস্তে সংকোচন হতে হতে সমস্ত মানুষকে বলা হচ্ছে না, আস্তে আস্তে সংকোচ হচ্ছে, হতে হতে কোথায় এসে দাঁড়িয়েছে, মজুর, শুধুমাত্র মজুর শ্রেণীর মানুষ যারা তাদেরকে মনীষ বলা হচ্ছে, এখন আর সমস্ত মানুষকে মনীষ বলা হচ্ছে না। প্রদীপ, প্রদীপ বলতে আগে বলা হতো আলো বা দ্বীপ, যে কোনো রকম আলো জ্বললে, এই যে আমাদের যে স্টুডিওতে এত আলো জ্বলছে এদিক ওদিক, এই আলোগুলোকেও কি আমরা তাহলে প্রদীপ বলবো, বলি না, কারণ এটা সংকোচন হয়ে গেছে। প্রদীপ বলতে পার্টিকুলার এক ধরনের দ্বীপকে বলা হচ্ছে, মানে বিশেষ এক ধরনের দ্বীপ, ঠিক তো। তাহলে এই জিনিসগুলোর অর্থ আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে, কমে গেছে, আগে যেটা বেশি করে বলা হতো সেটা এখন কমে গেছে। নেক্সট হচ্ছে অর্থের রূপান্তর। থার্ড পয়েন্ট, অর্থের রূপান্তর। অনেক সময় অর্থের পরিবর্তন এমন ভাবে হয় যে আপাত দৃষ্টিতে মনে হয় যে প্রথম অর্থের সঙ্গে পরের অর্থের কোনো মিলই নেই। একটাই দেখলাম যে হ্যাঁ মিল তো আছে কিন্তু প্রসারিত হয়ে গেছে, একটাই দেখলাম মিল আছে কিন্তু কমে এসছে, সংকুচিত হয়ে গেছে, আর একটাই বলছে এমন ভাবে দেখে মনে হচ্ছে কোনো মিল নেই, কিন্তু তার আস্তে আস্তে পরিবর্তনটা হয়েছে। কিভাবে হয়েছে, যেমন বলা হচ্ছে ধরো উজবুক, উজবুক শব্দের আদি অর্থ ছিল উজবেক জাতির লোক, ঠিক আছে। সহসা শব্দের অর্থ হচ্ছে সবলে, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, বর্তমান শব্দের অর্থ সমূহ, কলম শব্দের অর্থ স্বর বা খাগ, এখন তার অর্থ হয়ে গেছে লেখনী। এখানে একটা পরিবর্তন দেখানো হয়েছে, এই জায়গাটা, ওগুলো আগের গুলো পরিবর্তন দেখায়নি, শুধুমাত্র উদাহরণ দিয়েছে। কলমটা দেখো, স্বর বা খাগ, আগে কি করা হতো, খাগের কলম বলতাম আমরা, খাগের কলম, ওই হারিয়ে যাওয়া কালি কলম মনে করো, যদি একটু মনে থেকে থাকে, ছোটবেলার পড়া, ছোটবেলা নয় মাধ্যমিকের পড়া, তো হারিয়ে যাওয়া কালি কলমে যেমন আমরা পেয়েছিলাম যে স্বর বা খাগ, সেই একটা মানে গাছের একটা লাঠি মতো, সেটাকে আমরা এরকম ভাবে চেঁচে চেঁচে তবে কলম তৈরি করতাম, তাহলে সেইটা থেকে কলম এসছে। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন যে কোনো রকম লেখনি, এইটাকেও আমরা কলম বলছি, এটা দিয়ে লিখিই না, কোথায় লিখছি, কম্পিউটারে লিখছি, তাও একটা কলম, এরকম। তারপরে হচ্ছে গবেষণা, গবেষণা শব্দের আগেকার অর্থ ছিল গরু খোঁজা, গো এসো না মানে গবেষণা, গরুকে খুঁজে বেড়ানো, সেটা ছিল গবেষণা। এখন তার পরিবর্তে হয়েছে কোনো বিশেষ নিয়ম আনুক বিশ্লেষণ, অর্থাৎ কোনো কিছু বিশেষ জিনিসকে নিয়ে, যেটা আমরা গবেষণা করি বলি, সেটা বিশ্লেষণ করা, কোনো তথ্যকে নেওয়া, সেগুলোর তথ্যের বিশ্লেষণ করা, ইত্যাদি ইত্যাদি। মানে গরু খুঁজতে খুঁজতে আমরা তথ্যের বিশ্লেষণে চলে গেছি। দারুণ, এই দারুণ শব্দের অর্থ বলছে আগে ছিল দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত হয়ে হয়ে গেছে কি অত্যন্ত, মানে এই তো দারুণ ব্যাপার, মানে অত্যন্ত সুন্দর ব্যাপার, তাই তো, এরকম বলি, তাহলে অত্যন্ত হয়ে গেছে। এবারের পরিবর্তনটা দেখিয়েছে দেখো, যেমন বলেছে দারুণ শব্দের অর্থ কাষ্ঠ নির্মিত, তার থেকে অর্থ প্রসারণ হতে হতে হলো কাষ্ঠ নির্মিত বস্তুর মতো যে শক্ত, কাঠের নির্মিত বস্তুর মতো শক্ত যে জিনিসটা, এর থেকে অত্যন্ত শক্ত শব্দটা নেওয়া হলো। তারপরে অর্থের সংকোচন ঘটে গিয়ে কি হলো, শেষে শুধুমাত্র অত্যন্তটাই দাঁড়িয়ে গেল। সহসা, সহসা শব্দের অর্থ ছিল সবলে, মানে সবলেতে আসা, সবলে, এরপর এটার প্রসারণ ঘটলো সবলে এবং চিন্তাহীন ভাবে, ঠিক, সবলে এলো, চিন্তাহীন ভাবে এলো, চিন্তামুক্ত, পরে তা আরো প্রসারিত হলো, প্রসারিত হয়ে সবলে, চিন্তাহীন ভাবে, আকস্মিক ভাবে, এইরকম হলো।
এরপর কি হলো, সংকোচন ঘটে গেল অর্থের। সংকোচন ঘটে আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে শেষে আকস্মিক ভাবে, যেমন আমরা সহসা বলতে কি বুঝি, সহসা বলতে এখন বুঝি ওই হঠাৎ করে বা আকস্মিক ভাবে। ঠিক তো? তাহলে সহসা বলতে এখন আগেকার সব কিছু চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল আকস্মিক ভাবে বা হঠাৎ করে। বেশ, উপরে উল্লেখিত ধারাগুলি ছাড়াও আর দুটো ধারা আছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, খালি বলে দেওয়া হয় যে শব্দার্থের উৎকর্ষ আর অপকর্ষ। উৎকর্ষ মানে আগে যে অর্থটা ছিল তার থেকে এখন একটু গ্রেট হয়েছে, একটু বেটার হয়েছে আর কি। যেমন বলা হচ্ছে সম্ভ্রান্ত। ভ্রান্ত মানে কি, এই ভ্রান্ত ধারণা পুষে রেখো না, কিন্তু আমি তোমাদেরকে এখানে ইতিহাস পড়াতে আসিনি, বাংলা পড়াতে এসেছি। তো এই যে ভ্রান্ত মানে কি, ভুল ধারণা, তাই তো? ভ্রান্ত মানে সম্যক ভ্রান্ত, সেটা ছিল সম্ভ্রান্ত, সম্যক ভ্রান্ত ধারণা এই হিসেবে সম্ভ্রান্ত। এখন এর প্রচলিত অর্থ কি হয়ে গেছে দেখো, মর্যাদা সম্পন্ন। আরে ও তো সম্ভ্রান্ত বাড়ির লোক, ও তো সম্ভ্রান্ত বাড়ির ছেলে, সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, তার মানে কি একটা মর্যাদা সম্পন্ন বাড়ির মেয়ে। আগে মন্দির, মন্দির বলতে কি বলা হতো, গৃহ, মানে আমাদের মন্দিরে প্রবেশ করুন, এখানে একটু আসুন বসুন, মানে গৃহ মন্দির সেই হিসেবে। মন্দির মানে যেখানে থাকে, গৃহ আলয়। এখন কি হয়ে গেছে, দেবালয়, যেখানে দেবতা থাকে, তার মানে যেখানে মানুষ থাকে তার থেকে দেবতা থাকার স্থান আরো গ্রেট। তাহলে কি হয়েছে, এটা উৎকর্ষ হয়েছে। উৎকর্ষ মানে আরো ভালো কিছু হয়েছে, ওই যে উন্নততর অর্থ, এটাকে মনে রাখবে। ঠিক আছে? আর একটা আছে অপকর্ষ। অপকর্ষ মানে নিম্নমানের অর্থ, যে অর্থটা ছিল তার থেকে নিম্নমানের অর্থ হয়ে গেছে। যেমন বলছে মহাজন। মহাজন শব্দের অর্থ ছিল প্রাচীন পদকার বা ধার্মিক ব্যক্তি, বা এটাকে মহান ব্যক্তি ছিল। ঠিক আছে, মহান ব্যক্তি হিসেবেও বলা হয়, অনেক বইয়ে লেখা থাকে মহান ব্যক্তি। তো ধার্মিক লোক, মহান লোক, সে হচ্ছে মহাজন। এখন কি হয়ে গেছে, এই অমুক মহাজন তো তোর টাকাটা দিতে বলছে, তাড়াতাড়ি দে। মহাজন কারা, যারা ঋণ দেয়, যারা টাকা ধার দেয়, ঋণ দেয়, তারা হয়ে গেছে মহাজন। তাহলে এই যে ঋণদাতা, ঋণ ধার দেওয়া লোক, আর মহান ব্যক্তি যারা, শ্রেষ্ঠ পুরুষ যারা, ধার্মিক পুরুষ যারা, তারা কি এক হলো? আমি কি স্বামী বিবেকানন্দের সঙ্গে একজন সুদখোর ব্যবসায়ীকে তুলনা করতে পারবো? ঋণদাতা বা সুদখোর ব্যবসায়ী, পারি না তো তুলনা করতে। কিন্তু সেই তো মানে একটা ব্যক্তিরই আর কি মানটা কমেছে, এই অর্থে বলা হচ্ছে, তাই তো? মানে শব্দের অর্থের মানটা কমে গেছে, আগে যে মহান অর্থে ব্যবহৃত হতো এখন কমে গেছে। ইতর। ইতর শব্দের অর্থ ছিল অন্য। ইতর মানে অন্য। ইতর গ্রাম মানে অন্য গ্রাম। ইতর অবশ্য এরকম টাইপের শব্দ আগে আগে কিছু কিছু মানে গ্রন্থও পাওয়া যেত, যে অন্য ক্ষেত্রে এরকম ভাবে ব্যবহার করা হতো। কিন্তু এখন কি বলা হচ্ছে, ইতর মানে নীচ ব্যক্তি, নীচ। ও ইতর, খুব তো ইতর হয়েছিস, মানে খুব তো বদমাশ হয়েছিস, খুব তো নীচ হয়েছিস, যে বাবা মার মুখের ওপর কথা বলছিস, বলা হয় রেগে গিয়ে। তো এই যে ইতর মানে নীচ, এই অর্থে প্রচলিত। বেশ, শেষ হয়ে গেল বিষয়। তাহলে আমরা যেটা যেটা পেলাম, যেমন ধরো, আচ্ছা আমরা এই সামারিতেই লিখি, শব্দার্থ। তাহলে শব্দের সাথে শব্দের যে অর্থের মিল, শব্দের সাথে কার দেখব, শব্দের অথবা শব্দগুচ্ছের যে সম্পর্ক, ঠিক তো? সেটা গেল শব্দার্থতে। এবার শব্দার্থ তত্ত্বের মধ্যে আমরা কি কি দেখেছি, শব্দার্থ তত্ত্বের মধ্যে আমরা পেলাম যেমন এক, কি কি দেখলাম, ফার্স্ট থেকে কি কি দেখলাম, শব্দের অর্থের তিনটি রূপ দেখলাম,
ওই যে বিপরীতার্থক, শব্দার্থক, ব্যাপকার্থক ইত্যাদি। ঠিক, আর শেষে পেলাম, আচ্ছা থিসোরাস পেয়েছি, 3 পেয়েছি শব্দার্থের পরিবর্তন। ঠিক, তাহলে এই পরিবর্তনগুলো দিয়েই আমরা ক্লাস শেষ করেছি। এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে পুরো পাঠ পড়া, টেক্সট পড়া, কি লিখবো আর, টেক্সটটাকে ভালো করে ফুটিয়ে পড়বে, আর এমসিকিউ, তোমাদের তো এমসিকিউ ছাড়া দেওয়ার কিছু নেই, এমসিকিউ প্র্যাকটিস। আর হ্যাঁ, আমি জানি যে ক্লাসের মধ্যে এমসিকিউ হয়ে উঠছে না, আগের দিনেও হয়ে ওঠেনি, আজকেও হয়ে উঠলো না, কারণ কি চ্যাপ্টারগুলোই এতটা বড় বড়, আর অলরেডি তোমাদের 1.5 ঘন্টা করে ক্লাস হয়ে যাচ্ছে। এবার তার মধ্যে আমি কিন্তু আর দিয়ে উঠতে পারছি না যে আমি যে কোয়েশ্চেন দেবো সেই কোয়েশ্চেনেতে তোমরা কি করবে, মানে কোয়েশ্চেন কখন প্র্যাকটিস করবে, তোমাদের তো স্কুল থাকে। আর সকাল সকাল মানে 10টা অবধি ক্লাস আমি টানতেও পারছি না, যেহেতু স্কুল থাকে বলে সবাই বলবে যে ম্যাম স্কুল আছে, ছেড়ে দিন ছেড়ে দিন। সেই জন্য এগুলো আপাতত পেন্ডিংই রইলো। ওই যে যেটা আমাদের ইউটিউব সিরিজ আসছে কোয়েশ্চেনের, সেখানে একদম ভরে ভরে 100-150 করে কোয়েশ্চেন প্রায় প্র্যাকটিস করানো হচ্ছে। তো ওখানে অবশ্যই এই চ্যাপ্টারগুলো, যেগুলো যেগুলো তোমাদের ভাষাতত্ত্বের চ্যাপ্টার, সেটার ওপরেও আসবে, চিন্তা নেই। এখন টেক্সট চলছে, টেক্সটের পরেই ভাষাতত্ত্ব আসবে। ভাষাতত্ত্বতে তোমাদের অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে দেওয়া হবে, আর তার সাথে সাথে ডিপিপিও দিয়ে দিচ্ছি 20টা করে কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। আমি বুঝতে পারছি পোলের জন্য সবাই একটু চিন্তিত, ম্যাম পোল হচ্ছে না, কিন্তু এই যে বলে দিলাম সমস্যাটা। ঠিক আছে, চলো, আশা করছি ক্লাস ভালো লেগেছে। আজকের জন্য টাটা, আবার দেখা হবে, কিন্তু দেখা হবে বিকেলে। ঠিক আছে, চলো বিকেলে ক্লাসে সবাই জয়েন করে নিও, আসছি, বাই বাই।